বার্লিনের হুমবোল্ট বিশ্ববিদ্যালয় জার্মানির প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। পাবলিকে ইউনিভার্সিটিতে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের আনাগোনা চোখে পড়ার মতো। ছোট থেকেই দৃষ্টি মেধাবী পড়াশোনার প্রতি বেশ আগ্রহ, তাই অনায়াসে এখানে নিজের ভবিষ্যৎ গড়ার সুযোগ পেয়েছে। দৃষ্টি 3টা ভাষাতে পারদর্শী, সমস্যা ওর এখানেই, বেচারি মাঝে মাঝে তালগোল পাকিয়ে ফেলে। মিশ্র ভাষার ব্যবহার করে, কখনো বাংলা, কখনো ইংরেজি, আবার কখনো সে জার্মানির ভাষায় কথা বলে। যদিও ওর বন্ধু বা পরিবার পরিজনদের কাছে তেমন অসুবিধা হয় না, তবে মীরার অবশ্য মেয়ের এই ত্রিভাষী স্বভাবের জন্য আফসোসের শেষ নেই। অন্যদিকে আলফা একদম জুবায়েরের কপি। চলনে বলনে তার ত্রুটি পাওয়া মুশকিল, যদিও জুবায়ের সেসব পাত্তা দেয় না। বাবা মায়ের কাছে বাচ্চারা কখনোই বড় হয় না, ভুল না করলেও ভুল ধরতে ওস্তাদ জুবায়ের। সুলতান পরিবারে যখন একমাত্র আশার আলো কোহিনূরের আলো নিভতে বসেছিল, ঠিক সেই সময়ে এই দুজন নব আশার আলো নিয়ে ধরণীতে এসেছিল। সেই জন্যই সুলতান পরিবারের কাছে দুজনের বেশ গুরুত্ব আছে। জার্মানির ইউনিভার্সিটিগুলোতে শিক্ষার্থীদের জন্য পার্ট টাইম জবের একটা সুযোগ আছে। দৃষ্টির ফ্রেন্ডের মধ্যে বেশিরভাগ প্রবাসী, তবে স্থানীয় কয়েকজন আছে। লম্বা লিস্ট বলা চলে। দৃষ্টির জবের কোনো ঝামেলা নেই, নিজ গাড়িতে করে আসা যাওয়া করে। বেশিরভাগ আলফার সঙ্গে থাকে, তবে মাঝে মাঝে একা যেতে হয়। আজও তেমনই একটা দিন। বন্ধুদের সঙ্গে বিশেষ কোনো কারণে আলফা আজ আসেনি। দৃষ্টি ক্লাস শেষ করে গাড়িতে গিয়ে বসতে চেয়েছিল, কিন্তু হলো না। গেটের কাছে কাছাকাছি গিয়ে দেখা হলো আলাভোলা টাইপ একটা ছেলের সঙ্গে। ছেলেটার মুখের ত্বক অতিরিক্ত রোদ আর গরমে লাল হয়ে আছে। চুলগুলো হালকা বাদামি, তবে সাদা বলাই ভালো। লোকটা বেশ বেকায়দায় পড়েছে বলে মনে হচ্ছে। দৃষ্টি কৌতূহলী হয়ে ছেলেটার সঙ্গে আলাপ করে জানলো ও এখানে নতুন, পিএইচডির জন্য এসেছে তুরস্ক থেকে। এখানকার কোনো কিছুই সে চেনে না। এক বন্ধুর ভরসাতে এসেছিল, সে আসেনি। দৃষ্টির মায়া হলো, তাই ওকে মোটামুটি সবটা চিনতে সাহায্য করে শেষমেশ বলল, আপনি ঘাবড়াবেন না প্লিজ, এখানকার সকলে অনেক ভালো। দেখবেন দুদিনের মধ্যেই আপনাকে আপন করে নিচ্ছে। সামনে একটা রেস্টুরেন্ট আছে, যাবেন আমার সঙ্গে? দৃষ্টির প্রস্তাবে ছেলেটা লাজুক হাসল। দৃষ্টির বেশ অবাক লাগছে। কিছুতেই মনে হচ্ছে না এই ছেলেটা পিএইচডি করতে এখানে এসেছে। বয়সের বেশ তারতম্য লাগছে, কিন্তু পরে আর চিন্তা করল না। ওরা কথা বলতে বলতে রেস্টুরেন্টে গিয়ে বসলো। তারপর নিজের পছন্দসই খাবার অর্ডার করে দিল। ছেলেটা হয়তো ক্ষুধার্ত, তাই এখানে কৌশলে আসা। দৃষ্টি কথায় কথায় ওর নাম চিনে নিল। আচ্ছা, আপনার নামটা কি? ছেলেটা লাজুক হেসে উত্তর দিল, আরেন খান আরিস। আমাকে আরিস বলেই ডাকতে পারেন। আরিস, যার অর্থ নিস্তেজ, অন্ধকার বা কালো। আচ্ছা, আরেন শব্দের অর্থ কি? এটা তো জানি না। দৃষ্টির প্রশ্ন শুনে ছেলেটা কিছুটা চমকে উঠল, তবে সামলে নিয়ে উত্তর করল, আমিও জানি না। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি না থাকলে ভীষণ অসুবিধা হতো। আপনাকে আমার জন্য অনেক সময় নষ্ট করতে হলো। আরে না না, তেমন কিছুই না। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছি, এটা আমার দায়িত্ব। দয়া করে আপনি আর নিজের মধ্যে জড়তা রাখবেন না। যাই হোক, আপনি বসুন, আমি এক্ষুনি একটু আসছি। দৃষ্টি উত্তরের আশা করল না, ওয়াশরুমের দিকে ছুটে গেল। এখানে আসার পর থেকে কেমন শরীর খারাপ লাগছে। এসি চলছে তবুও ঘামছে। এমনটা হওয়ার কথা না, তবুও হচ্ছে। জন্ম থেকে আজ অব্দিও কখনো অজ্ঞান হয়নি, যথেষ্ট ফিট। আজ হঠাৎ কি এমন হলো বুঝতেই পারছে না। কথাগুলো ভাবতে ভাবতে যখন ওয়াশরুমের ভেতর ঢুকে গেল, ঠিক তখনই ওয়েটার টেবিলে খাবার দিয়ে গেল। সেটা দেখে ছেলেটা মিষ্টি করে হাসল। হাতের মুঠো কয়েকবার ঘুরিয়ে খাবারের উপর গুঁড়া জাতীয় কিছু ছড়িয়ে দিয়ে সোফায় গা এলিয়ে দিল। এখন শুধুমাত্র দৃষ্টির আসার অপেক্ষা।
1 মিনিট 2 মিনিট করে সময় অতিবাহিত হয়ে সেটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টার উপরে রূপ নিল, কিন্তু দৃষ্টি আর ফিরে এলো না। আরেন বেশ বেকায়দায় পড়ল। প্রশ্ন জাগলো, মেয়েটা হঠাৎ উধাও কিভাবে হতে পারে। ওয়াশরুমে গিয়ে দেখে আসলো সেখানে কেউ নেই। কিচেন এমনকি ছাদেও দেখল। বাইরে যাওয়ার গেটের কাছেও বসেছিল। একজন মানুষ হঠাৎ গায়েব, অদ্ভুত লাগছে। আরেন খাবার ছেড়ে বিল দিতে গিয়ে চমকে উঠল। দৃষ্টি খাবারের বিল পরিশোধ করে গেছে। সবটা ওর কাছে ধোঁয়ার মতো লাগছে। মেয়েটার মধ্যে কোনো অদৃশ্য শক্তি আছে নাকি? সবটা কাকতালীয় কে জানে। তবে শিকার যে হাতছাড়া বুঝতে বাকি নেই। আরেন দাঁত কিরমির করতে করতে বাইরে চলে আসলো। কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নামবে। সারাদিনের গ্রীষ্মের তাপদাহের সমাপ্তি ঘটিয়ে কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি নামবে। আলেনের কাছে জার্মানির আবহাওয়া আর মেয়েদের মন দুটোই এক মনে হয়। দিনে কতবার যে রং পরিবর্তন করে বোঝা মুশকিল। কখনো বৃষ্টি, কখনো তুষারপাত, আবার হঠাৎ করে গ্রীষ্মের তাপদগ্ধ উজ্জ্বল সূর্যের হাতছানি দিয়ে উত্তপ্ত করে জনজীবন অতিষ্ঠ করে তোলে। ভাবতে ভাবতে হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হলো। আরেন দৌড়ে গিয়ে যাত্রী ছাউনির নিচে গিয়ে আশ্রয় নিল। কালো পিচঢালা রাস্তার উপরে বড় বড় ফোঁটা বৃষ্টির দানা আছড়ে পড়ছে। শীতল হাওয়া দিচ্ছে। আলেন একেধারে বাইরের দিকে তাকিয়েছিল। হঠাৎ রিনরিনে মেয়েলি কণ্ঠ শুনে চমকে গিয়ে পাশ ফিরে চমকে উঠল। কারণ সেখানে দৃষ্টি বসে আছে। মেয়েটার চোখে মুখে রহস্যময় হাসি বিরাজ করছে। এভাবে কি দেখছেন মিস্টার নির্জন খান আধার? উফ, সরি। আপনি তো আবার মিস্টার আরেন খান আরিসের রোল প্লে করছেন, কিন্তু ফলাফল যে শূন্য। কি হলো অযথা সময় নষ্ট করে? কয়েকদিন ধরে আপনি আমাকে ভিন্ন ভিন্ন মানুষের ছদ্মবেশে বিরক্ত করে চলেছেন, কিন্তু কেন? আমার বোনের থেকে প্রতিশোধ নিতে আমাকে ট্রাপে ফেলতে চাইলে আফসোস, সেটা কখনোই সম্ভব না। দৃষ্টি কথার মধ্যেই খানিকটা ঝুঁকে আধারের কানের কাছে গিয়ে পুনরায় ফিসফিস করে বলল, আপনি বড্ড বোকা, জানেন তো। কোহিনূরের আশা ছেড়ে দিন, আপনার জন্যই ভালো হবে। কর্মদোষে দুষ্ট আপনি, ওরা কিন্তু প্রতিশোধ চাইছে। সকলে একসঙ্গে আসলে পারবেন তো সামাল দিতে? আধার চমকে উঠল। দৃষ্টি কাদের কথা বলছে ও বুঝতে পারছে না। তাছাড়া ধরা পড়ে কিছুটা নার্ভাস লাগছে। মনে হলো মেয়েটা সাধারণ হতেই পারে না, কিছু তো একটা আছে ওর মধ্যে, কিন্তু কি? দীর্ঘ 4 ঘন্টা ধরে প্রহেলিকাকে সাজিয়ে গুছিয়ে রেডি করতে ক্লান্ত কোহিনূর। এত খুঁতখুঁতে স্বভাবের মহিলাও জীবনেও দেখেনি। কোনো কিছুই পছন্দসই হয় না। এক ড্রেস কতবার খুলেছে আর পরেছে ঠিক নেই। পুরোটা সময় পাথর সোফায় পা ঝুলিয়ে কোহিনূরকে একদৃষ্টিতে দেখেছে। এমন সুযোগ পেয়ে ছেলেটা হাতছাড়া করতে চায়নি। গতকাল রাতে দুজনে ফিরে এসেছিল জঙ্গল থেকে। ওখানে গুরুত্বপূর্ণ কোনো তথ্য উদ্ধার হয়নি। আশেপাশে সবটা চেক করেছে, বেশিরভাগ কক্ষ শূন্য পড়ে আছে। আপাতত শান্ত থাকতে হবে এই ভেবে কোহিনূর চুপচাপ আছে। পাথর ক্লান্ত কোহিনূরের মুখের দিকে চেয়ে বলল, এত প্যারা নিচ্ছ কেন? অনুমতি দাও এই মহিলার মেকআপ কক্ষে ককটেল ফাটিয়ে আগুন লাগিয়ে সর্বনাশ করে ফেলি। যখন প্রিয় জিনিস নিজ চোখে জ্বলতে দেখবে তখন মস্তিষ্কের 12টা এমনিতেই বাজবে। ভুলভাল বকবে, সেই সুযোগে আমরা সত্যিটা জেনে নেব। কেমন বুদ্ধি বলো তো? আমাকে নিয়ে তোমার গর্ব হওয়া উচিত, এমন অসাধারণ একটা বর পেয়েছ। তোমার ভাগ্য দেখে আমার হিংসা হচ্ছে নূর। কোহিনূরের এমনিতেই টেনশনে অবস্থা খারাপ, তারপরে আবার পাথরের এলোমেলো কথাবার্তা শুনে মেজাজ খারাপ হচ্ছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারলে ঝামেলা হবে, তাই দাঁতে দাঁত চেপে বলল, ফাজলামি করবেন না, এখানে আমরা গুরুত্বপূর্ণ কাজে এসেছি। কোহিনূরের গম্ভীর আওয়াজ আর ক্ষিপ্ততা দেখে পাথর নড়ে চড়ে সামান্য সামনের দিকে ঝুঁকে বসল। বাদ দাও না, চলো ঘুরতে যাই।
পাশাপাশি হাতে হাত রেখে চলবো। তুমি চাইলে আমাকে একটা চুমুও দিতে পারো, আমি কিছুই মনে করব না। দেবে একটা? কিসের মধ্যে কি? কোহিনূর বেশ রেগে আছে ভেবে পাথর কোনো উত্তর করল না। চুপচাপ সোফায় হেলান দিয়ে বিড়বিড় করে বলল, আর বলো না, আফসোস বরের জন্য সময় নেই কারো। কোহিনূর পাত্তা দিল না। আজ এই বাড়িতে একটা ইভেন্ট আছে, এটাই সুযোগ এই বাড়ির প্রতিটা সদস্যকে চিনে নেওয়ার। কোহিনূর নিজেকে যথেষ্ট আড়ালে রাখতে চেষ্টা করবে। থিম পার্টি, তাই সবাইকে কালো রঙের ড্রেস পরতে হবে, সঙ্গে কালো রঙের মাস্ক। কোহিনূর কালো গাউন পরেছে। সাইদ এখানে নেই। পার্টির আয়োজন করা হয়েছে বাসার সামনে সুইমিং পুলের কাছে। এরা চাইলে কোনো কমিউনিটি সেন্টারে যেতেই পারত, কিন্তু যায়নি। কোহিনূর বুঝতে পারছে না এরা মানুষের থেকে এতটা দূরত্ব মেনে কেন চলাফেরা করে। এই বাসার দক্ষিণে বিশাল একটা বৃক্ষ ডালপালা মেলে দাঁড়িয়ে আছে। কিছুটা বাসার এরিয়ার মধ্যেও চলে এসেছে। কোহিনূর সেদিকে চেয়ে বেলকনি ধরে বাইরে বেরিয়ে আসলো। সুইমিং পুলের কাছাকাছি আসতেই একটা ছেলের সঙ্গে ধাক্কা লাগতে লাগতে বেঁচে গেল। পাথর ওকে সজাগ করে দিয়েছিল। কোহিনূর নিজেকে সামলে পাশে তাকিয়ে ভ্রু কুঁচকে ফেলল। ওকে ধাক্কা দিতে আসা ছেলেটাকে ওর কেমন চেনা চেনা লাগছে। অনেকটা ভাবার পরে ওর খেয়াল হলো একে বছর খানিকটা আগে গালিবের সঙ্গে দেখেছিল। কোহিনূর দ্রুত গতিতে ওর পিছু নিল। ছেলেটা হুইস্কির বোতল নিয়ে এলোমেলো পায়ে সামনে এগিয়ে যাচ্ছে। দূরে একটা মেয়েকে অশালীন ইঙ্গিতে ইশারা করছে। মেয়েটাও কম যায় না, সেও রিপ্লাই করছে। পাথর বিরক্তি নিয়ে বলল, নিকৃষ্ট এই লোকেদের ব্যবহার করে কাজ হাসিল করা হয়, তাই তো এখানে এদের এত গুরুত্ব। গতকাল রাতে ড্রাম নিয়ে এসেছিল এই ছেলেটা, ওর মধ্যেই ছিল। তুমি চাইলে প্রথমে একেই নিশানা করতে পারো। রুম নাম্বার 25। একা থাকে। নারী সঙ্গ, হুইস্কি, বিয়ার, ওয়াইন সব চলে, তবে সেটা গৃহের বাইরে। এখানে পরিচারিকাদের সেফটি আর ক্লিন ইমেজের জন্য প্রহেলিকা কিউটি সবটা নিজের মতো নিয়ন্ত্রণ করে। কোহিনূর প্রথম কথাগুলো খুব মন দিয়ে শুনলেও শেষের কথাটা শুনে থমকে গেল। ওষ্ঠ ফুলিয়ে উত্তর দিল, কিউটিকে বিয়ে করে নিন। কি দেখে ওকে আপনার কিউটি মনে হয় শুনি? একদম আমার পেছনে আসবেন না। আমার মিশনাস রুম নাম্বার 25। কোহিনূর উত্তরের আশা করল না। দ্রুত গতিতে হাঁটতে হাঁটতে হাত বাড়িয়ে ওয়েটারের থেকে ওয়াইনের গ্লাস তুলে নিয়ে সামনে এগিয়ে গেল। চুপচাপ ছেলেটার পাশে দাঁড়ালো। ওষ্ঠে চমৎকার হাসি ফুটিয়ে বলল, হাই, আমরা কি পরিচিত হতে পারি? ছেলেটা চমকে উঠে পাশ ফিরে সুন্দরী মেয়েকে দেখে আকাশের চাঁদ হাতে পেল। উৎসাহী হয়ে উত্তর দিল, কেন না, আমি রমেন ইব্রাহিম, প্রহেলিকা ম্যামের ম্যানেজার। আমি নূর ফারুকি, ম্যামের মেকআপ আর্টিস্ট হিসেবে নতুন জয়েন করেছি। আপনাকে দারুণ দেখতে, একদম অন্য রকম। প্লিজ, আপনার সঙ্গে কি আমি ডেট করতে পারি? এখানে নতুন তাই বোরিং লাগে। প্লিজ প্লিজ। কোহিনূরের পাশে থাকা পাথরের মাথা ঘুরছে। নিজে এতটা সুদর্শন অথচ বউ তার দিকে ফিরেও দেখে না, আবার বাইরের ছেলেদের দিকে নজর দিচ্ছে। বিষয়টা একদমই মানা যায় না। পাথর চুলের মধ্যে আঙুল টেনে ফিসফিস করে বলল, বেশি বেশি হচ্ছে নূর, ওকে দেখতে চোর চোর লাগছে, অথচ সেটা না বলে তুমি মিথ্যে কেন বলছো? পাথরের কথার কোনো উত্তর আসলো না। কোহিনূর ছেলেটার সঙ্গে মোটামুটি ভাব জমিয়ে ফেলেছে। আজ রাত 12টার পরে ডেট ফিক্স করে কোহিনূর হাঁপ ছেড়ে বলল, বয়স্ক মহিলার চেয়ে এটা ঠিক আছে। আপনি আপাতত কক্ষে ফিরে যাবেন এখনই। 2 প্রহর বাদে আপনার ওষুধের প্রভাব কাটতে শুরু করবে। আজ রাতের মধ্যে কিন্তু রহস্যের সমাধান করা চাই। সাইদ ফিরেছে, আমি একা থাকবো না, তাই চিন্তা করবেন না। আশা করি দ্রুত আসবেন। পাথর তার মুখটা গম্ভীর করে কোহিনূরের কপালে চুমু দিয়ে বলল, সাবধানে থাকবো।
কোহিনূর মাথা নেড়ে ওকে বিদায় জানিয়ে প্রহেলিকার দিকে এগিয়ে গেল। অনেক অপেক্ষার পরে সেখানে অ্যালেক্স লয়েডের দেখা মিলল। ভদ্রলোক প্রথম ঘরের স্ত্রী সন্তানের প্রতি বেশ সন্তুষ্ট। হেসে হেসে কথা বলছে। কোহিনূর সুইমিং পুলের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। কাজকর্ম নিয়ে খুব গুরুত্ব দিয়ে সুইমিং পুলের দিকে চেয়ে থাকতে থাকতে একটা সূক্ষ্ম রেখা দেখে ভ্রু কুঁচকে ফেলল। চারকোনা টাইপের রেখা। খুব ভালো করে দেখলে বোঝা যাবে এখানে একটা গুপ্ত দরজা বিদ্যমান। কোহিনূর সেটা ভেবেই হেসে ফেলল। শস্যের মধ্যেই ভূত কথাটা সত্যি। এই পাপের রাজ্য ধসে পড়তে এখন শুধু সময়ের অপেক্ষা। তারপর ঘুমন্ত পাথরের পাশে বসে আছেন ওয়াসিম খান। মস্তিষ্কে ভয়ঙ্কর সব ভাবনারা উকিঝুঁকি কাটছে। নিথর শরীরটার মধ্যে যদি অন্য একজন বাসা বাঁধে তাহলে কেমন হবে। কিছুক্ষণের মধ্যেই সেখানে আধার এসে হাজির হলো। নির্জনতা কাটিয়ে খান সাহেব বলে উঠলেন, তুমি পারবে তো কাজটা করতে? শিওর হয়ে বলো। আধারের চোখে পরাজয়ের চিহ্ন জ্বলজ্বল করে জ্বলছে। 2 দিন খুব চেষ্টা করেও দৃষ্টিকে বশে আনতে পারেনি। ওকে বোকা বানানো হয়েছে, তবে এবার আর ভুল কিছু করবে না। বিশেষ কৌশল অবলম্বন করবে। কথাটা ভেবে ও মাথা নাড়ল। বিছানার পাশেই পাথর মুখে হাত রেখে বসে আছে। দুজন ব্যক্তির কুটিল বুদ্ধি বুঝতে ওর বাকি নেই। কোহিনূর বুঝতে পেরেই ওকে এখানে পাঠিয়েছে। পাথর বৌদের বুদ্ধির তারিফ করতে করতে অদৃশ্যে মিলিয়ে গেল। নির্জন কক্ষে নেশাগ্রস্ত এক যুবকের পাশে বসে আছে কোহিনূর। হাতে ওয়াইনের গ্লাস। সেটা যুবকের দিকে এগিয়ে দিয়ে জিজ্ঞাসা করল, প্রহেলিকা ম্যাম অনেক কিউট, তাই না? হতেই পারে বয়স যে অনেক কম। ছেলেটা ঢকঢক করে গলায় ওয়াইন ঢেলে নিয়ে উত্তর দিল, ধুর, ওসব কিছুই না। ও আর যাই হোক সুন্দরী বলো না। 100 তো হতে চলল ওর বয়স। কালো জাদু না করলে এতদিন বুড়ি হয়ে মারা যেত। নিষিদ্ধ বক্স, তাতে বন্দি হয়ে আছে বয়স। তুমি বুঝবে না। কোহিনূর নড়ে চড়ে বসে উৎসাহী হয়ে বলল, বুঝিয়ে বলো, আমার প্রচণ্ড জানতে ইচ্ছে করছে। কৌতূহল না মিটিয়ে তুমি আমাকে দুঃখ দিতে চাইছো? কোহিনূরের ছেলে মানুষই আবদার শুনে ছেলেটা আহ্লাদি হয়ে উঠল। সোফায় গা এলিয়ে দিয়ে বলল, একদম না কিউটি। আসলে এগুলো সিক্রেট বিষয়, তবুও বলছি। এখানে সুইমিং পুলের নিচে আছে গোপন কক্ষ। সেখানে আছে সেই বক্স, আর পাশের কক্ষে আছে 2 জন খাঁচাবন্দি মানুষ। ওখানে আছে প্রহেলিকার সমস্ত রহস্য। মানুষের বয়স ওরা ইচ্ছে করলে থমকে দিতে পারে। ধরো একজন মানুষের শরীরে প্রাণ নেই, অথচ সে জীবিত। শরীরের গঠন বৃদ্ধি হয় না। খাদ্য বা শরীরের স্বাভাবিক তাপমাত্রা সব বন্ধ। মানুষকে অচেতন করে তাকে আর শরীরে আত্মার প্রবেশ করতে দেওয়া হয় না। প্রাকৃতিক নিয়ম বিরুদ্ধ কাজ যেটাকে বলে ওরা সেটাই করে। নিজের বয়স কিভাবে কমিয়ে এনেছে ভাবতেও পারবে না। অনেক পূর্বে ওই কক্ষে একজন মেয়ে ছিল যার চেহারা নূরের ন্যায় ঝলমলে। আমি একবার দেখেছিলাম। প্রহেলিকা প্রচণ্ড জেদি আর খারাপ মহিলা। দয়ামায়া নেই, স্বার্থের জন্য নিজের ছেলে আর বৌমাকে আটকে রেখেছে। তুমি বুঝতে পারছো কতটা ভয়ঙ্কর? যাই হোক, তুমি নিকটে আসো, দূরে থেকো না প্লিজ। কোহিনূর সোজাসুজি প্রশ্ন করল, শিকদার গালিব রেজাকে চিনতে তুমি? ভদ্রলোকের সঙ্গে তোমার কতটা জানাশোনা আছে? ওটাকে নিয়ে কিছুই বলার নেই। বুড়ো বয়সে ছলাকলা করে অল্প বয়স্ক মেয়ে বিয়ে করে সংসার করছে। একদম ছিমার্কা চরিত্র। দেখতে যেমন দেখায় আসলে ভেতরে তেমন না। সুলতান পরিবারের প্রাক্তন মেজ জামাই। কথাটা শুনে এক মুহূর্তের জন্য কোহিনূর থমকে গেল। একদমই হজম হচ্ছে না। লোকটা ভালো মানুষের মুখোশ পড়েছিল, কিন্তু কেন? মেজো ফুপির সঙ্গে যদি এই লোকটার বিয়ে হয়, তবে কি উনি অভিশপ্ত ছিলেন? মানব নিষিদ্ধ মানবীদের সাধারণ মানুষের সঙ্গে বিয়ে হয় না, তার মানে গালিব মোটেই সাধারণ ছিল না।
তাই তো অনায়াসে সবাইকে ধোঁকা দিতে পেরেছে। লোকটা সুলতান ভিলার বাইরে থেকে কোহিনূর হাসিলের চেষ্টা করেছে। কি অদ্ভুত! কোহিনূরের মাথা আউলে গেল। চুপচাপ উঠে আসলো উদ্দেশ্য সেই গোপন কক্ষ। সেখানেই আছে ওর সব প্রশ্নের উত্তর। চন্দ্রের ভুল সিদ্ধান্তের জন্য সুলতান পরিবার অভিশপ্ত ছিল। মানব নিষিদ্ধ মানবীদের জন্য অভিশপ্ত অর্ধমানবদের প্রণয়ক্রীড়া সংঘটিত করতে বাধ্য হয়েছিল সুলতান পরিবার। এতে সুবিধা ছিল এক, অর্ধমানবদের বংশবৃদ্ধি করা, আর দুই, সুলতান পরিবারের এই সুন্দরী রমণীদের অভিশপ্ত জীবনের একটা গতি করা। তবে সেটা কতটা যুক্তিযোগ্য ছিল সঠিক জানা নেই। অভিশপ্ত সুলতান পরিবারে বারবার যমজ বাচ্চার জন্ম হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে কোহিনূর জন্মের সময় কি সুলতান পরিবার অভিশাপ কাটিয়ে উঠেছিল, নাকি কোহিনূর অভিশপ্ত হয়েই জন্ম নিয়েছিল? যদি অভিশপ্ত না হয়ে জন্ম নেয় তবে ওর ফুপিরা কেন বোবা বধির ছিল? আর অভিশপ্ত হলে তবেও কিভাবে একা জন্ম নিয়েছিল? প্রথম দিকে প্রশ্নটা বারবার অধরার মস্তিষ্কে এসেছিল, কিন্তু কখনো সেটা পাত্তা দিতে মন চায়নি। কোহিনূর ফিরে আসার পর কেন জানি বারবার মনে হচ্ছে সেদিন যে মারা গিয়েছিল ওটা কোহিনূর ছিল না, হয়তো ওর মতোই কেউ ছিল। কিন্তু কে ছিল? নাকি ওটা সত্যি কোহিনূর ছিল? জুবায়ের রুম পরিষ্কার করছে। এই কক্ষে গৃহপরিচারিকাদের প্রবেশের অনুমতি নেই। জুবায়ের পছন্দ করে না। অধরা নিজে সবটা দেখাশোনা করে। ওর ভালো না লাগলে জুবায়ের করে। জুবায়ের ঝাড়ু রেখে অধরার দিকে চেয়ে ভ্রুকুচকে কিছুক্ষণ চেয়ে থাকলো। তখনও অধরা ভেবেই চলেছে। জুবায়ের ঝাড়ু রেখে হাত পরিষ্কার করে অধরার কোলের উপরে মাথা রেখে শুয়ে পড়ল। ডান হাত উঁচু করে অধরার মুখটা সামান্য টেনে নিয়ে জিজ্ঞাসা করল, এই, বরের দিকে না তাকিয়ে কি আকাশ পাতাল ভেবে চলছ? কয়েকদিন পাত্তা দাওনি, সেজন্য তোমাকে আমি শাস্তি দিতে পারতাম, কিন্তু আমার তো অনেক দয়া মায়া, তাই বউকে ক্ষমা করে দিয়েছি। কৃতজ্ঞতার বিনিময়ে ভালোবাসা দাও, চুমু দাও, সঙ্গে গরম গরম কফি দাও। জুবায়েরের এলোমেলো কথা শুনে অধরা চরম বিরক্ত। লোকটার স্যাস্টামি দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। নিজে দোষ করে এখন ওকে দোষী বানিয়ে শাস্তি দিতে এসেছে। কেমন লাগে? বয়স হচ্ছে, সঙ্গে বুদ্ধিও কমছে। অধরার কপালে বিরক্তির চিহ্ন দেখে জুবায়ের ভ্রু নাচিয়ে পুনরায় বলল, এমন করছো কেন? অনেক কম চেয়েছি বুঝেছ? আচ্ছা যাও, এগুলোর সঙ্গে তুমি খানিকটা সেবা যত্ন করতে পারো। রাতে হাত পা টিপে দিলেও আমি মানা করব না, বইয়ের একটা হক আছে না? অধরা তেতে উঠে দাঁতে দাঁত চেপে উত্তর দিল, শুধু চাই আর চাই, ঘুম নষ্ট করে আপনার হাত পা টিপতে আমি পারবো না। কিসের শাস্তি শুনি? ঘরে বউ রেখে গার্লফ্রেন্ডের জন্য দরদ উতলে পড়েছিল। আপনার যা রেকর্ড না, শুধুমাত্র আমি হয়ে আপনার সংসার করে যাচ্ছি। অন্য কেউ হলে কবেই আবার বিয়ে করে টাটা বাই বাই করে পালিয়ে যেত। আমি নেহায়েত ভালো মেয়ে তাই। অধরার কথা শুনে জুবায়ের ঝট করে উঠে বসল। বউয়ের মুখে বিয়ের কথাটা ওর একদমই পছন্দ হয়নি। আর কি কোনো কথা ছিল না? প্রয়োজনে গালি দিত, তবুও শুনতে ভালো লাগতো। বউকে ভালোবেসে গালিগালাজ হজম করতে খুব একটা অসুবিধা হতো না, কিন্তু তাই বলে অন্যথায় বিয়ে? জুবায়ের মুখটা গম্ভীর করে থমথমে মুখে উত্তর দিল, আমার জন্য সত্যিই তোমার জীবন নষ্ট হয়েছে? তুমি আমাকে দোষী ভাবো? কিয়ামতের দিন তোমার অপরাধী হয়ে আমাকে সাজা পেতে হবে। যদি এমন কিছু হয়ে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। তুমি আমাকে ক্ষমা করে দিও। অনেক বিরক্ত করি তোমাকে, এমনটা আর হবে না। জুবায়ের কথা শেষ করে বিছানা থেকে নেমে পড়ল। অধরা হতবম্ব জুবায়েরের এমন আচরণে। সামান্য কথাতে এমন রিয়্যাক্ট করবে ও বুঝতেও পারেনি। অধরার পিছু পিছু নামতে নামতে উত্তেজিত হয়ে বলল, এই, সরি, আমার ভুল হয়ে গেছে। আমি চিন্তিত ছিলাম বিধায় মাথা ঠিক ছিল না। প্লিজ সরি। জুবায়ের কোনো উত্তর দিল না।
সোজা সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো। গভীর রাত, নির্জন ড্রয়িং রুম, পিনপতন নীরবতা বিরাজ করছে। জুবায়ের কিচেনে গিয়ে নিজের জন্য কফি তৈরি করতে গিয়ে একটা প্লেটে কিছু বিস্কুট নিয়ে নিল। কফি মগে ঢেলে সোফায় গিয়ে বসলো। অধরা ওর পিছু পিছু ঘুরছে, ক্ষমা চাইছে। জুবায়ের সেটা পাত্তা দিচ্ছে না। নিজের উদ্দেশ্য হাসিল করতে কিছুক্ষণ নীরব থাকাটা জরুরি। বউকে ফাঁসি কাঠে ঝুলিয়ে দিতে পেরে সেই শান্তি লাগছে। জুবায়ের কফিতে ছোট করে চুমুক দিয়ে চোখ বন্ধ করে স্বাদ নিতে ব্যস্ত। ঠিক সেই সময় অধরা ওর হাত থেকে কফিটা কেড়ে নিয়ে নিজেও খানিকটা চুমুক দিয়ে বলল, বাহ, আপনি তো ভারী চমৎকার কফি তৈরি করেছেন, কিন্তু অতিরিক্ত সুগার দিয়েছেন। এটা শরীরের জন্য মোটেই ভালো না। বয়স হচ্ছে, খেয়াল রাখতে হবে। শুনুন না, এবারের মতো সরি। কান ধরছি, ক্ষমা করে দিন না। জুবায়ের বিরক্তি নিয়ে চেয়ে থাকলো অধরার দিকে। মেয়েটার চোখ ছলছল করছে, এক্ষুনি হয়তো কেঁদে দেবে। নাকের ডগায় ঘাম চিকচিক করছে, এই ঠান্ডার মধ্যেও ঘামছে। জুবায়ের বেশিক্ষণ তাকাতে পারল না। রাগ ধরে রাখা ভীষণ মুশকিল। আবেগপূর্ণ হয়ে যখন তখন চুমুটুমু দিয়ে বসলে নাটকের দফা রফা। বউকে এমন টাইট দেবে, জীবনে আর খোঁচা দিয়ে কথা বলবে না। প্রাক্তন কি মানুষ ইচ্ছে করে বানাতে চায়? উঠতি বয়স ছিল, জুহিকে ভালো লাগতো। সময়ের সঙ্গে ভালো লাগা ভালোবাসায় পরিবর্তন হয়েছে। অধরা যদি প্রথম থেকে ওর জীবনে থাকতো সেটা আলাদা ছিল। বিয়ের আগে এমন অতীত অনেকের থাকে, তাই বলে কি খোঁটা দিতে হবে? বরং অধিক ভালোবাসা দিয়ে প্রাক্তনের স্মৃতি বরের মন থেকে ভুলিয়ে দিতে হবে। জুবায়েরের ধ্যান ভাঙল ধাক্কা খেয়ে। অধরা ওকে ধাক্কা দিচ্ছে। জবাবে গলা ছেড়ে গম্ভীর কণ্ঠে উত্তর দিল, এভাবে ধাক্কা দিচ্ছ কেন? যাও বিয়ে করো, আমি তো ভালো না। অধরা মুখ কাচুমাচু করে বলল, সরি, আমার ভুল হয়েছে। একদম না, ঠিকই আছে। লোকে বলে স্ত্রী বুদ্ধি ভয়ঙ্কর, আমার কিন্তু তেমন মনে হয় না। তোমার অনেক বুদ্ধি। এবার সেই বুদ্ধিতে স্বামী ছেলে মেয়ে রেখে নতুন কাউকে বিয়ে করে সংসার শুরু করো। আমি দোয়া করব সুখী থাকবে। ভীষণ ভালোবাসি, তাই বদদোয়া করতে পারবো না। অধরা এমন শক্ত কথা শুনে নিজেকে শান্ত রাখতে পারল না। ঠোঁট ফুলিয়ে শব্দ করে কেঁদে দিল। জুবায়ের চমকে উঠে দ্রুত অধরার মুখ আটকে ফিসফিস করে বলল, আরে কাঁদছো কেন? ছেলে মেয়েরা আছে, কি ভাববে বলো? বাচ্চাদের মতো আচরণ করছো। তুমি নিজেই বিয়ে করতে চাইলে এখন আবার কাঁদছো। অধরা মাথা নাড়িয়ে বোঝালো ও এমনটা চায়নি। জুবায়ের বাঁকা হেসে ভ্রু নাচিয়ে বলল, কখন এমন অসভ্য আচরণ করবে আমার সঙ্গে? পচা পচা কথাবার্তা বলে আমাকে রাগাবে আর? অধরা পুনরায় মাথা নাড়ালো। মনে থাকবে? থাকবে। অধরার বোঝার আগে জুবায়ের ঝটপট ওকে কোলে তুলে নিয়ে উঠে আসলো। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলল, কতটা সময় নষ্ট করলে সবটা হিসেব করে রেখেছি। ঘুমের 12টা বাজিয়ে দিচ্ছি, এখন না ঘুমালে ভোরে উঠতে পারবো না। আমার কি দোষ? আপনি হুটহাট রেগে গিয়ে বোম হয়ে যান, এখন আবার আমার দোষ দিচ্ছেন। অপরাধ করে এখন তর্ক করছো? আবারও রেগে যাব কিন্তু। এই না, আর রাখতে হবে না। জুবায়ের অধরাকে নিয়ে কক্ষে প্রবেশ করতেই দক্ষিণের কক্ষ খুলে গেল। ঝিমুনি দিতে দিতে দৃষ্টি বেরিয়ে আসলো কক্ষ থেকে। ওর পেছনে সাইদ আছে। দুপুরে রেস্টুরেন্ট থেকে বাড়িতে ফিরে আসার কাহিনীর কিছুই মনে পড়ছে না। সেটা নিয়েও খানিকটা চিন্তিত। দৃষ্টি কফি তৈরি করে আবারও কক্ষে ফিরে এসে চমকে উঠল। কারণ ড্রেসিং টেবিলের আয়নাতে একটা ছেলের অব্যয় রয়েছে। দৃষ্টির সামান্য মাথা ঘুরিয়ে থমকে গেল। পেছনে লিকলিকে চিকন ফর্সা টাইপ একটা ছেলে দাঁড়িয়ে আছে। ও ভয়ে ভয়ে ফিসফিস করে বলল, কে আপনি? এখানে কি করছেন? সোজাসাপটা উত্তর পুরুষালী কণ্ঠে উত্তর আসলো, আমি সাইদ। আপনাকে দুপুরে বাড়িতে পৌঁছে দিতেই আমি এসেছিলাম। আপনি তখন খানিকটা অসুস্থ ছিলেন। অচেনা মানুষকে যেচে সাহায্য করতে যাবেন না, বিপদ হতে পারে।
সাহায্য করার জন্য অনেকেই আছে যারা সত্যিকারে বিপদে পড়ে। দৃষ্টি কিছুই বুঝতে পারছে না। ওয়াশরুমে যাওয়ার পর থেকে ওর কিছুই মনে নেই। মাথাটা ঘুরে চারদিক অন্ধকার হয়ে গিয়েছিল। সাঈদ বুঝতে পারল দৃষ্টি বিষয়টা নিয়ে চিন্তা করছে, তাই সোজাসুজি বলে দিল, ভয় পাবেন না, আমি আপনার বোনের বন্ধু। উনি আমাকে পাঠিয়েছিলেন আপনাকে উদ্ধার করতে। কয়েকদিন ধরে আপনাকে একটা ছেলে বিরক্ত করছিল। আসলে ওটা কোনো সাধারণ মানুষ ছিল না, একটা শক্তি যে আপনার এবং আপনার পরিবারের শত্রু। আজ ছদ্মবেশে এসেছিল। আমাকে কি আপনি বিশ্বাস করছেন? দৃষ্টি মাথা নাড়িয়ে বলল, জি করছি, কিন্তু আমার কিছু মনে নেই কেন? আপনাকে আমি নিয়ন্ত্রণ করছিলাম, তাই আপনার কিছুই মনে পড়ছে না। আপনার মস্তিষ্ক আমার নিয়ন্ত্রণে ছিল। ছেলেটা আপনার ক্ষতি করতে এসেছিল। দয়া করে কয়েকটা দিন বাড়িতে অবস্থান করুন। আমি কে বা আমার পরিচয় কি সবটা আপনাকে নূর বলবে। এখন আসছি, ও বিপদে আছে। সাঈদ আর অপেক্ষা করল না, দ্রুত বেলকনির দিকে এগিয়ে এসে বাতাসের সঙ্গে মিলিয়ে গেল। দৃষ্টি ওর পেছনে ছিল। এমন দৃশ্য দেখেও চমকে উঠল। রাতে একা ঘুমানোর মতো সাহস ওর নেই। বাবা মায়ের কক্ষে গেলে নানা রকম প্রশ্ন করবে, তাই বালির সাথে আলফার কক্ষে গিয়ে হানা দিল। ছেলেটা দরজায় ছিটকিনি দেয় না বিধায় সমস্যা হলো না। দৃষ্টি ওর বেডের কাছে গিয়ে থমথমে মুখে বলল, আমি আজকের রাতটুকু এখানেই ঘুমাবো। তুমি একটু সোফায় গিয়ে ঘুমাও না, ভয় করছে খুব। আলফা ল্যাপটপে মনোযোগ দিয়ে কাজ করছিল। হঠাৎ এমন কথা শুনে ভ্রু কুঁচকে ফেলল। বিরক্তি নিয়ে বলল, মামা বাড়ির আবদার, একদম বিরক্ত করতে আসবি না। জটিল বিষয় নিয়ে গবেষণা করছি। ভুল হলে 1 সপ্তাহের পরিশ্রম নষ্ট হবে। আলফা বেশ সিরিয়াস। দৃষ্টির মন খারাপ হয়ে গেল। এত কিছু ঘটে গেল অথচ বাড়ির কেউ কিছুই জানে না। পাশে থাকার মতো কেউই নেই। কি করবে ভাবতে ভাবতে বালিশ নিয়ে চলে আসতে চাইল। মাথা ঝিমঝিম করছে, শরীর টলছে। আলফা একবার ল্যাপটপ থেকে চোখ তুলে ওর দিকে চেয়ে হন্তদন্ত হয়ে বিছানা থেকে নেমে ওকে ধরল। উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করল, তুই কি ঠিক আছিস? এভাবে টলছিস কেন? ঠিকঠাক খেয়েছিস তুই? দৃষ্টির রাগ হচ্ছে, সঙ্গে অভিমানও হলো। চোখের পানি মুছে নিয়ে গম্ভীর কণ্ঠে উত্তর দিল, আমি পৃথিবী থেকে উধাও হলেও বাড়িতে কেউ জানতে পারবে না। তুমি যাও, আমি নিজের রুমে যাচ্ছি। লোক দেখানো ভালোবাসা আমার লাগবে না। আলফা অধৈর্য হয়ে উঠল। ওকে জোর করে সোফায় বসিয়ে পানির গ্লাস হাতে ধরিয়ে দিয়ে বলল, ভুলভাল না বকে কি হয়েছে বলবি? একটা দিন আমি বাড়িতে ছিলাম না। তুই নিজের মতো ইউনিভার্সিটিতে গিয়েছিস, তাতে এই অবস্থা। তাহলে বাকিটা দিন কেমন হবে? আমি সামনের বছর আমেরিকায় যাচ্ছি, ভুলে গিয়েছিস? মনে আছে, আমি ঠিক আছি। একটা ছেলে আমাকে ট্যাপে ফেলতে চেয়েছিল। নূর আপুর ফ্রেন্ড আমাকে উদ্ধার করেছে। তুমি জানো, ওই লোকটা আমার সামনে অদৃশ্য হয়ে গেল। সবটা কেমন রহস্য রহস্য লাগছে। সেদিন সন্ধ্যায় যে ছেলেটা আমাকে আক্রমণ করেছিল, ওটাও সাধারণ কেউ ছিল না। ও বাড়িতে এসেছিল, আজ বাইরে আমার সঙ্গে দেখা করেছে। বারবার হুমকি দিচ্ছে, আমাকে কন্ট্রোল করতে চাইছে। জানি না ওর কী লাভ এসব করে। দৃষ্টি প্রথম থেকে সবটা বলে দিল। আলফার ভীষণ চিন্তা হচ্ছে। এই বাড়ির ইতিহাস মায়ের থেকে কম বেশি সবটাই ওর জানা। ভয় লাগছে দৃষ্টিকে নিয়ে। মেয়েটা সাদা, সহজ সরল। তাছাড়া ওর কিছু হলে বাড়ির লোকেরা পাগল হয়ে যাবে। আলফা দ্রুত দরজা জানালা বন্ধ করে দৃষ্টিকে বিছানায় রেখে বলল, এখন চুপচাপ ঘুমাবি, কথা বলবি না, আমি পাশে আছি। আর শোন, আপাতত বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বাড়িতে নতুন করে কি হচ্ছে মায়ের সঙ্গে কথা বলতে হবে। সব বিপদ বোনদের ঘিরেই কেন হয় আল্লাহই ভালো জানেন। দৃষ্টি মাথা নাড়িয়ে চোখ বন্ধ করল। আলফার মনোযোগ নষ্ট হয়েছে বিধায় নতুন করে আর ল্যাপটপে মন বসালো না।
জানালার পর্দা সরে গিয়েছিল, সেটা ঠিক করতে গিয়ে খলখল হাসির শব্দ শুনে চমকে উঠল। উকি ঝুঁকি দিয়ে দেখল লনের পাশে একটা মেয়ে বাতাসে 2 হাত প্রসারিত করে ঘুরছে আর হেসে কুটি কুটি হচ্ছে। চাঁদের আলোতে ভীষণ মিষ্টি লাগলো সেটা দেখতে। আলফার ঘোর লেগে যাচ্ছে, কিন্তু তেমন কিছুই হলো না। ছেলেটা শব্দ করে জানালা বন্ধ করে পর্দা টেনে দিয়ে বিড়বিড় করে বলল, এসব ফালতু মোহে সুলতান আলফা ফারুকি পড়ে না, অন্য কিছু ট্রাই করো। কথাটা বাইরে পর্যন্ত পৌঁছে গেল। সঙ্গে সঙ্গে একজোড়া আগুন চক্ষু চেয়ে রইল ওর কক্ষের দিকে। ঘন ঘন দম নিচ্ছে কোহিনূর। সুইমিং পুলের মধ্যে থাকা গোপন কক্ষে যাওয়ার প্রবেশদ্বার মোটেই সরল ছিল না। এটা বাড়ির পেছনের দিকে থাকা সুড়ঙ্গ দিয়ে প্রবেশ করতে হয়। খানিকটা হেঁটে তারপর সুইমিং পুলের এখানে দরজা। অন্ধকার ঘুটঘুটে রাস্তা, চারদিকে পোকামাকড়ে ভর্তি। কোহিনূর বুঝতে পারছে না, এখানে যদি নিয়মিত লোকজন যাতায়াত করে তাহলে পোকামাকড় কেন থাকবে, ওর সঙ্গে চালাকি করা হয়েছে কি সেটা বুঝতে পারছে না। পিছিয়ে আসার সুযোগ নেই বিধায় চুপচাপ দরজা পর্যন্ত চলে এসেছে। এখানে এসে আরেক বিপদ, দরজার ওপাশ দিয়ে আরেকটি সুড়ঙ্গের মুখ। এখানে প্রবেশের 2টো রাস্তা আছে, তাই বুঝতে কিছুটা সময় লাগলো। কোহিনূর দরজায় হাত ছোঁয়ানোর সঙ্গে সঙ্গেই ঘটঘট শব্দে দরজা খুলে গেল। বাইরে অন্ধকার হলেও ভেতরটা বেশ আলোকিত। মানুষের তৈরি কক্ষ, তাই সব রকমের সুবিধা এখানে আছে। আলো জ্বলছে, এসি অন করা। চমৎকার দেখতে ড্রয়িং রুমটা। ড্রয়িং রুমের সামনে 2টো বন্ধ কক্ষ। রুমের মাঝামাঝিতে টেবিল রাখা। একপাশে আলমারি আর 2টো সোফা আছে, মোটামুটি গুছিয়ে রাখা। কোহিনূর পা টিপে প্রথম কক্ষের সামনে গিয়ে উপস্থিত হলো। উকি দিয়ে রুমটা পর্যবেক্ষণ করল। আসবাবপত্র বলতে মাঝখানে শূন্য পড়ে আছে বিশাল পালঙ্ক। সেটা দেখে ওর মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল। এখানে পূর্বে এসেছিল মনে হচ্ছে, কিন্তু কখন এসেছিল সেটাই মনে পড়ছে না। ভেতরে থাকা সেই শক্তি যে ওকে সর্বদা সাহায্য করত তাকেও অনুভব করে না। যদি সে সঙ্গে থাকতো তবে সব নিয়ে ওকে ভাবতে হতো না। কোহিনূর ওকে নিয়ে বেশ চিন্তিত। কথাটা ভেবে ও চলে আসতে চাইল, কিন্তু একটা জিনিসে ওর চোখ আটকে গেল। কক্ষের ডান পাশে ফ্লোর থেকে কিছুটা উপরে একটা গোলকের উপরে ভাসমান নীলাভ পাথরটা জ্বলজ্বল করে জ্বলছে। কোহিনূর মন্ত্রমুগ্ধের ন্যায় ছুটে গেল সেখানে। দ্বিধান্বিত হয়ে হাত বাড়িয়ে দিতেই পাথরটা আরও জ্বলে উঠে ভাসতে ভাসতে ওর মধ্যে মিলিয়ে গেল। কোহিনূরের পা টলমল করে টলতে টলতে ধপাস করে মেঝেতে পড়ে গেল। তারপর আবারও সেই পিনপতন নীরবতা নেমে আসলো। পাশের কক্ষ থেকে কারো চিৎকার ভেসে আসলো, তবে সেটা দীর্ঘস্থায়ী হলো না, বাতাসের সঙ্গেই মিলিয়ে গেল। গোপন সুড়ঙ্গের দ্বারে দাঁড়িয়ে আছে সাইদ। ভেতরে প্রবেশ করার কোনো উপায়ন্তর মেলেনি। ভেতরে জিন প্রবেশ নিষিদ্ধ, হয়তো কোনো বস্তু দ্বারা বন্ধ করা আছে। তাছাড়া প্রাচীরের গায়ে মশাল জ্বালিয়ে রাখা, সেখান থেকে আগুনের ফুলকি ঝরে পড়ছে। সাইদের আগুনে ফোবিয়া আছে। ইতিমধ্যে বেচারার শরীরে কয়েক জায়গায় ফোসকা পড়েছে। কালো শক্তির রাজত্ব এখানে। কোহিনূর ভালো খারাপ সবখানেই যেতে পারে, কারণটা সকলের জানা আছে। কোহিনূরের মধ্যে থাকা শক্তির উৎস হচ্ছে অশুভ কালো শক্তি, যার সামনে শুভ অশুভ বলতে কিছুই নেই। সাইদ প্রচণ্ড টেনশন করছে। ভেতরে কি হচ্ছে বুঝতে পারছে না। দূর থেকে ঠক ঠক আওয়াজ ভেসে আসছে, কেউ এদিকে এগিয়ে আসছে। সাইদ চমকে উঠে নিজেকে আড়াল করে নিল। বাতাসের সঙ্গে মিলিয়ে থাকতে অসুবিধা নেই, তবে গায়ের গন্ধ প্রকাশ পেলে সমস্যা আছে। কিছুক্ষণের মধ্যেই প্রহেলিকা ভেতরে প্রবেশ করল। মহিলার পায়ে উঁচু হাই হিল, যেটা ফ্লোরের সঙ্গে লেগে খটখট শব্দ করছে। ভদ্রমহিলা সাইদের সামনে এসে থমকে গিয়ে আশেপাশে তাকিয়ে আবারও সামনে এগিয়ে গেল। মাটির নিচে শহর বা রেস্টুরেন্ট থাকাটা নতুন কিছু না।
মানুষ রহস্য বা অদ্ভুত জিনিস সৃষ্টি করতে পছন্দ করে, রহস্য টানে। তাই বলে মাটির নিচে এভাবে লম্বা দীর্ঘ রাস্তা পেরিয়ে কক্ষে প্রবেশ করা মোটেও স্বাভাবিক না। মেয়েটা ভেতরে কোনো বিপদে পড়েছে নিশ্চিত। প্রহেলিকা খানিকটা দূরে চলে গেছে। ওপাশের রাস্তা থেকে কয়েকজন মেয়ে এসে প্রধান দ্বারে অপেক্ষা করছিল। প্রহেলিকা আসা মাত্রই একজন দরজা খুলে দিল। সকলে মিলে ভেতরে প্রবেশ করেই প্রহেলিকা থমকে গেল। বাইরের কেউ ভেতরে এসেছে গন্ধে তা প্রকাশ পাচ্ছে। ও আর অপেক্ষা করল না, দ্রুত এগিয়ে গেল। দরজা খোলা দেখে সন্দেহ শক্ত হলো, কিন্তু ভেতরে গিয়ে কাউকেই পেল না। দ্বিতীয় কক্ষে গিয়ে কিছুটা শান্ত হলো। সেখানে সবটা আগের মতোই আছে। কিছু একটা মনে হতেই ও দ্রুত আগের কক্ষে গিয়ে চমকে গেল। কক্ষে পাথর নেই। যেই পাথরটা কৌশলে অধিকার করেছিল সেটা এভাবে হারিয়ে গেল মানতেই পারছে না। পূর্ণিমা চলছে, পাথরের প্রয়োজন ছিল। প্রহেলিকা শব্দ করে চিৎকার করে উঠল। দরজার আড়ালে পাথর দাঁড়িয়ে আছে কোহিনূরকে কোলে নিয়ে। এতগুলো চোখ ফাঁকি দিয়ে বাইরে যাওয়া কঠিন, তবুও একটা সিদ্ধান্ত নিয়ে নিল। নিজেকে প্রস্তুত করে ঝড়ের গতিতে কোহিনূরকে নিয়ে বেরিয়ে গেল। প্রহেলিকা কিছু বোঝার আগে কোহিনূর হাতের নাগালের বাইরে। তাছাড়া পাথর আরও একটা কাজ অতি কৌশলে করে ফেলেছে। নির্জন সমুদ্রের বালুচরে নিথর শরীরে পড়ে আছে কোহিনূর। ওর মুখের উপরে হামু হয়ে হাঁটু ভেঙে বসে আছে পাথর। পূর্ণিমার প্রভাবে জোয়ারের পানি ফুলে উপরে উঠে আসছে। শনশন বাতাস হচ্ছে। পাথর খানিকটা পানি কোহিনূরের মুখে ছিটিয়ে দিয়ে মৃদুকণ্ঠে ডাকল, নূর, শুনতে পাচ্ছ? প্লিজ সাড়া দাও, আমি ভয় পাচ্ছি। পাথর বেশ কয়েকবার ওকে ডাকল, কিন্তু মেয়েটা সাড়া শব্দ করছে না। জ্যোৎস্নার আলোতে নূরের মুখটা ভীষণ মায়াবী লাগছে। পাথর ওর কপালে চুমু দিয়ে বুকের সঙ্গে আগলে নিল। মেয়েটার এলোমেলো একরাশ কেশগুচ্ছ বালি মাটিতে ছড়িয়ে আছে। ক্ষণে ক্ষণে চাঁদের উপরে মেঘের আবরণ পড়েছে। কখনো ঝলমল করছে প্রান্তর, আবার কখনো অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। পাথর কিছু একটা ভেবে আকাশের দিকে চেয়ে ভ্রু কুঁচকে ফেলল। ফুল চন্দ্রগ্রহণ চলছে। ঘড়িতে টাইম 12:40। পূর্ণিমা চাঁদে গ্রহণ লেগেছে। এটার সঙ্গে কোহিনূরের কোনো যোগসূত্র আছে কিনা কে জানে। পাথর মেয়েটাকে কোলের মধ্যে জড়িয়ে বসে আছে। মনে হচ্ছে গ্রহণ না ছাড়লে ওর জ্ঞান ফিরবে না। অপেক্ষার প্রহর জানি শেষ হয় না। সমুদ্র পৃষ্ঠ থেকে বেশ দূরে একজোড়া চোখ জলজল করে জ্বলছে। শকুনের দৃষ্টি কোহিনূরের উপরে পড়েছে। পাথর চোখ বন্ধ করে নিজেদের রক্ষাবলয়ে আবদ্ধ করে নিল। কতটা কার্যকরী হবে কোনো আইডিয়া নেই, তবুও ভরসা করতে হচ্ছে। এভাবে প্রায় আধা ঘন্টা অতিবাহিত হলো। দীর্ঘ গ্রহণ শেষে চাঁদ আলোকিত হয়ে উঠল। পাথর হাঁপ ছেড়ে বাঁচল। পূর্ণ জ্যোৎস্নার আলো কোহিনূরের মুখের উপরে পড়তেই পিটপিট করে মেয়েটা চোখ খুলে চাইল। পাথরকে মুখের সম্মুখে ঝুঁকে থাকতে দেখে ভরকে গিয়ে হুড়মুড় করে উঠে বসে আশেপাশে তাকিয়ে আনমনে বলল, এখানে কেন এনেছেন আমাকে? পাথর উত্তর না দিয়ে নিজের মতো বালুচরে শুয়ে পড়ে ডান হাত কাজে লাগিয়ে কোহিনূরকে টেনে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বলল, টেনশনে টেনশনে মারা যাচ্ছি, একটু শান্তি দাও। এখানে না আনলে প্রহেলিকা সুইটি তোমাকে পানি ছাড়া গিলে নিত। কোহিনূর কয়েক মুহূর্ত শান্ত থাকল। তারপর নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠতে চাইল, কিন্তু পারল না। পাথর ওকে শক্ত করে ধরে রেখেছে। কোহিনূর জোর করতে চাইছে না, তাই মেকি রাগ দেখিয়ে বলল, কি হচ্ছে এটা? আমাকে ছাড়ুন, ওখানে যেতে দিন। ওখানে গিয়ে কি করবে? তুমি যাদেরকে খোঁজ করছো ওরা ওখানে নেই। আমি তোমার কাজ করে দিয়েছি। পাথর কথাটা বলা মাত্রই কোহিনূর ওর চোখের দিকে চাইল। সত্যি বলছে কি মিথ্যে বলছে জানার প্রচেষ্টা করল। দুজনের দৃষ্টি এক হতেই পাথর থমকে গেল। মেয়েটার চোখে জাদু আছে। বর্ষবর্তী হওয়া এখন সময়ের অপেক্ষা।
কয়েক সেকেন্ড যেতেই পাথর দৃষ্টি সরিয়ে নিয়ে বলল, আমাকে বশ করতে চাইছো কেন? সত্যি ওদেরকে আমি উদ্ধার করেছি। এভাবে আমার দিকে তাকাবে না। কোহিনূর হাসল। এই শক্তিটা ওর কাছে ছিল না। পরীক্ষা করতে চেয়েছিল, কিন্তু ধরা পড়ে গেল। কোহিনূর কিছু একটা ভেবে চিন্তিত হয়ে বলল, আমাকে নিয়ে চলুন, দেখা করা জরুরি ওদের সঙ্গে। পাথর আচমকাই কোহিনূরকে ছেড়ে উঠে বসল। ওদের থেকে কিছুটা দূরে একজন দাঁড়িয়ে আছে। সেদিকে চেয়ে উত্তর দিল, ওদিকে দেখো, ঠিক আমারই মতো দেখতে একজন দাঁড়িয়ে আছে। ও কেন এসেছে কিছু বুঝতে পারছো? কোহিনূর সেদিকে চেয়ে হাসল, মাথা নেড়ে বলল, হিংস্রতা আমাকে পেয়ে বসেছে। কিছু একটা করে বসলে আমাকে থামাতে পারবেন না। নির্বোধ লোকেরা বোঝে না। কোহিনূরের কথা শেষ হলো না, লোকটা হন্তদন্ত হয়ে ওদের কাছে এসে উত্তেজিত হয়ে বলল, নূর, তুমি ওর থেকে দূরে যাও। ও তোমার ক্ষতি করে ফেলবে। তোমার মধ্যে শক্তি এখন নেই যে শত্রুর মোকাবেলা করবে। প্রহেলিকা তোমার মধ্যে থাকা পাথরটাকে অনেক আগেই নিয়ে নিয়েছিল, যার দরুন তোমার রক্তের রং সাদা হয়ে গিয়েছিল। এই সুযোগে শত্রুরা তোমার ক্ষতি করতে চাইছে। তোমার পাশেও ছদ্মবেশে থাকা বহুরূপী। লোকটার কথা শুনে কোহিনূর হাসল। কিছু একটা ভেবে পায়ের কাছে থাকা ঝিনুকের টুকরো তুলে নিয়ে হাতের তালুতে আঘাত করল। সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে কয়েক ফোঁটা লাল তরল রক্ত বেরিয়ে আসলো। সেদিকে চেয়ে বলল, কোথায় সাদা? এটা দিয়ে আলতা পরে আমার স্বামীর হৃদয়ের চরণভূমিতে আমি অনায়াসে বিচরণ করতে পারব। বহুরূপী লোকটা এমনটা মোটেই আশা করেনি। 2 পা পিছিয়ে গিয়ে বিড়বিড় করে বলল, এটা কিভাবে সম্ভব? এমনটা হওয়ার কথা ছিল না। কি হওয়ার কথা ছিল মিস্টার আধার? অনুমতি ব্যতীত নিজের ভাইয়ের রূপে ভ্রাতৃ স্ত্রীকে ভুল বোঝাতে এসেছেন? কাজটা মোটেও শোভনীয় হয়নি। আমি আর কাউকে ক্ষমা করতে পারবো না। কোহিনূর কথা বলতে বলতে হাতে থাকা খঞ্জর ওর দিকে ছুঁড়ে দিল। সেটা গিয়ে আধারের বুকের ডান দিকে বিঁধল। লোকটা চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে গেল। পাথর ওর ভ্রু কুঁচকে আছে, ওর কপালে চিন্তার রেখা। ওকে ভাবতে দেখে কোহিনূর চাঁদের দিকে চেয়ে বলল, চলুন সেই লোভী মানুষটার কাছে, যে আমাকে নিজের স্বার্থে এতদিন আদর ভালোবাসা দিয়ে মুড়িয়ে রেখেছিল। পাথর কোনো উত্তর দিল না। এগিয়ে এসে কোহিনূরের হাতটা নিজের হাতের মধ্যে মুষ্টিমেয় করে এগিয়ে গেল। বন্দি গালিবের সম্মুখে দাঁড়িয়ে আছে কোহিনূর। ওর ডান দিকে মেহুল চুপচাপ মাথা নিচু করে বসে কাঁদছে। কোহিনূর ভনিতা ছাড়াই প্রশ্ন করল, কি লাভ হলো এসব করে? আমাকে আমার পরিবার থেকে দূরে রেখে লাভ তো কিছুই হলো না। পাথর নিজের উত্তরাধিকারীর কাছে পৌঁছে গেছে। মস্তিষ্ক সত্যি শূন্য আপনার। কখনো প্রশ্ন আসেনি, সুলতান জুবায়ের ফারুকীকে কেন অধরা বাড়িকে বিয়ে করতে বাধ্য করা হয়েছিল? কোহিনূরের জন্য অন্য কোনো মেয়েকে নির্বাচন করতে পারতেন, নয়তো জুবায়ের ফারুকীর গার্লফ্রেন্ড ছিল, সেও একটা মেয়ে। তবুও অধরা বাড়িকেই খোঁজা হয়েছে, কারণ কোহিনূর শুধুমাত্র এই দুজন মানুষের ঘরেই জন্ম নেবে, এমনটাই উল্লেখ ছিল ডায়েরির পাতায়। তবুও আফসোস, আপনি যথেষ্ট সময় নষ্ট করলেন। গালিবের চোখে আজ হিংস্রতা নেই। সব হারিয়ে ধোঁকা পেয়ে হয়তো রাগজিৎ সব ধুলোর সঙ্গে লুটিয়ে পড়েছে। উনি উদাসীন হয়ে বলতে শুরু করলেন, আমার মা প্রহেলিকা শিকদার যৌবনের প্রারম্ভে নিজের অর্ধমানব প্রেমিকের প্ররোচনাতে কালো জাদুর সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। বাবা মা ছাড়া মেয়েটার অভিভাবক ছিল না বিধায় যেমন ইচ্ছে তেমন চলাফেরা করতে পারতেন। নিজের সৌন্দর্যের প্রতি ওনার ছিল ভীষণ দুর্বলতা। নিজেকে আরও সুন্দরী করতে কালো জাদুর সাহায্য নিয়েছেন। প্রথমে আমার বাবার সঙ্গে থাকলেও উনি বাবাকে টেক্কা দিয়ে সামনে এগিয়ে গেলেন। ওনাকে সঙ্গ দিত শয়তান। ওই বলেছিল বাবাকে হত্যা করতে, মা তাই করল। আমি জন্মানোর পরে আমাকে রেখে শয়তানের কথায় এখানে চলে আসলেন। আমি অভিশপ্ত হয়ে জন্ম নিয়েছিলাম।
অবিবাহিত বাবা মায়ের সন্তান আমি। দুজনেই কালো শক্তির সঙ্গে জড়িত। তাছাড়া মা আমাকে শয়তানের নামে উৎসর্গ করেছিলেন। নিজের বিবেক বিবেচনা ছিল না। ছোট থেকে যখন একটু একটু করে বড় হলাম, মা আমার সঙ্গে যোগাযোগ করলেন। আমাকে লোভ দেখালেন কোহিনূরের। আমি কৌশলে নিজের পরিচয় গোপন করে সুলতান পরিবারে বিয়ে করলাম। তোমার মা আমাকে ভালো করেই চেনেন। উদ্দেশ্য ছিল কোহিনূর হাসিল করা, তবে সেটা হলো না। কারণ তোমাকে নিয়ে তোমার মা পালিয়ে গেলেন। আমি অপেক্ষায় ছিলাম। যখন আবারও তোমরা ফিরে আসলে শুরু হলো আমার নতুন কৌশল। গালিব এইটুকু বলে থামল। কোহিনূর তাচ্ছিল্যপূর্ণ হেসে বলল, বাকিটুকু আমি জানি মিস্টার গালিব রেজা। ওই দিন আমার মৃত্যু হয়নি, বরং কোহিনূরের মধ্যে থাকা পাথরটা যখন শত্রুদের বিনাশে মত্ত ছিল, আপনি সুযোগ বুঝে কোহিনূরকে বশবর্তী করে প্রহেলিকার হাতে তুলে দিলেন। ভেবেছিলেন কোহিনূরকে পেলেই পাথরটাকে পাবেন, কিন্তু তেমন কিছুই হলো না। কালো জাদুর প্রভাবে কোহিনূরের শরীর থমকে গেল। যখন শুরু হলো নতুন উপায় খোঁজা। ভেবেছিলেন নতুন শরীর পেলে পাথরটা কাজ করবে, তাই স্যারোগেসির মাধ্যমে নতুন একটা প্রাণকে পৃথিবীতে আনলেন। অভিশপ্ত অর্ধমানবের সঙ্গে সাধারণ কোনো মেয়ের নর্মাল সম্পর্ক হতো না, তাই এই ব্যবস্থা নিলেন, তাই না মিস্টার গালিব? যাই হোক, সেদিন জিন শক্তিকে কাজে লাগালেন। ওই মহিলা সাধারণ ছিল না, তাই বাচ্চা জন্মানোর পরেই মারা গিয়েছিলেন। আর ওর শরীর অদৃশ্য হয়ে গিয়েছিল। মারা যাওয়ার পূর্বে ও আপনাকে কি বলেছিল মনে আছে আপনার? ওর দোষী হয়ে কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতে হবে, তৈরি থাকবেন। যেটা বলছিলাম, আপনি এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিলেন। এক নিজের সৎ খালাকে পথে বসালেন, দুই বাচ্চাটাকে কোনো বাধা ছাড়াই পৃথিবীতে নিয়ে আসলেন। অরিত্রী সাধারণ মানবী, তাই কখনো ভাবিনি ওরা যাকে ব্যবহার করতে চাইছে আসলে সেই ওদেরকে ব্যবহার করছে। কি অদ্ভুত! বাচ্চাটাকে নিয়ে আপনি কৌশলে অন্য কোথাও চলে গেলেন। মায়ের পরামর্শে বাচ্চার মধ্যে পাথরের প্রবেশ নিশ্চিত করতে শুরু হলো নতুন খেলা। অদ্ভুতভাবে পাথরটা বাচ্চা মেয়েটার মধ্যে প্রবেশ করলেও বেশিক্ষণ স্থায়ী হলো না, অদৃশ্য হয়ে গেল। আপনি ভাবলেন পাথর পেয়ে গেলেন, তাই মায়ের সঙ্গে যোগাযোগ বন্ধ করতে উঠে পড়ে লাগলেন। কিন্তু সেখানেও হতাশা দেখা দিল। বাচ্চাটাকে মারতে গিয়ে বুঝলেন ওর মধ্যে পাথরের অস্তিত্ব নেই। পরে আবারও জার্মানিতে ফিরে আসলেন। অনেক সময় অতিবাহিত হলো। এদিকে কোহিনূরের শরীর তেমনই পড়ে আছে। পরে আপনি আবারও আপনার মায়ের সঙ্গে পরামর্শ করে কোহিনূরের শরীর কালো শক্তি মুক্ত করলেন। কোহিনূর প্রাণ পেলেও পেল না নিজের শক্তি। সব ভুলে গিয়ে সাধারণ হয়ে গেল। বেশ কিছু বছর অতিবাহিত হয়েছে, বাড়েনি কোহিনূরের বয়স। সবটা থমকে গিয়েছিল। আপনারা ইচ্ছে করে ওর মস্তিষ্কে ভুলভাল তথ্য প্রদান করলেন। মেয়েটা ভাবল গালিব রেজা হয়তো ওর বাবা। এভাবেই চলছিল। অন্যদিকে খান পরিবার হঠাৎ নিজেদের শক্তি পেয়ে কোহিনূরের খোঁজে উঠে পড়ে লাগল। ওরা বুঝে গিয়েছিল কোহিনূর আপনার কাছে, বারবার আক্রমণ করতে চাইছিল। আপনি পাথরের লোভে আবারও নিজের মায়ের সঙ্গে বেইমানি করতে চাইলেন। নিজের কাছে বড় হওয়া মেয়েটাকে কোহিনূরের মতো রূপ দিয়ে কলকাঠি নাড়তে কোহিনূরের রিপোর্ট তৈরি করলেন। ডিএনএ টেস্ট সেই জন্যই করেছিলেন। স্যারোগেসির কাগজপত্র সেটা সুইটির ছিল, তাই না? সুইটি আপনার নিজের মেয়ে। আপনি প্রথমে ওর চেহারা আমার মতো করতে চাইলেও পরে ওকে বাঁচানোর জন্য জার্মানি থেকে দূরে পাঠিয়ে দিলেন। পরবর্তীকালে আমাকে নিজের হাতের মুঠোয় আনার পূর্বে আপনি নিজেই বন্দী হলেন প্রহেলিকার হস্তে। পাথরটা আপনার মা ঠিকই উদ্ধার করেছিলেন, কিন্তু আফসোস ওটার মধ্যে শক্তি ছিল না। পাথর আর ওর শক্তি আলাদা ছিল, যেটা দ্বিখণ্ডিত অবস্থায় নির্দিষ্ট সময়ে আপন ইচ্ছেতে নিজ মালিকের কাছে ফিরে এসেছে। কোহিনূর এখন নিজের ফর্মে আছে। দেখবেন আমার রক্ত। এই রক্তের সন্ধানী অর্ধমানবরা হন্য হয়ে কতগুলো সাধারণ মানুষের প্রাণ নিয়েছিল ভাবুন একবার।
কোহিনূরের বলা শেষ হতেই মেহুল শব্দ করে কেঁদে উঠল। ছলো ছলো চোখে বলল, আমি এমনটা হোক চাইনি। বিশ্বাস করো, সুইটিকে আমি নিজে বড় করেছি, ওকে নিজের মায়ের জায়গা দিয়েছি। এই লোকটার বুদ্ধিতে মেয়েটা আমাকে মা ডাকে না। তোমার থেকে কথা লুকিয়েছি। কোহিনূরের চোখের হিংস্রতা কমে গেল। কোমল কণ্ঠে বলল, তুমি চিন্তা করো না মম, এই লোকটা তোমার ক্ষতি করতে কিছুতেই পারবে না। সারা জীবন সম্পর্কের সঙ্গে উনি ছলচাতুরি করেছেন, এখন সবটা বুঝতে পারবেন। নিজের ভালোবাসার মানুষের থেকে দূরে থাকতে কতটা যন্ত্রণা হয় বুঝবে। ওরা ভালো করে জানতো পাথর জাদুলিপিতে আমার জীবন চেয়েছিল, সেই সুযোগ নিয়ে যা ইচ্ছা তাই করেছে। কোহিনূর আবারও গালিবের দিকে চাইল। লোকটা মাথা নিচু করে বলল, কালো শক্তি প্রচণ্ড খারাপ নূর, এখানে সম্পর্কের কোনো নাম হয় না। শক্তির জন্য এরা আপন পর বাছবিচার করে না। মা ছেলের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক সবটা মিথ্যা। প্রয়োজন পড়লে শয়তানের নামে যাকে ইচ্ছা তাকে উৎসর্গ করতে প্রস্তুত থাকতে হয়। শয়তান সম্পর্কের গভীরতা পছন্দ করে না। মায়া মমতার সবটা এখানে মূল্যহীন। তবু আমি সুইটি আর মেহুলকে ভীষণ ভালোবাসি। আমি নিজের স্বার্থে ওদেরকে ব্যবহার করেছি, কিন্তু ওদের ক্ষতি চাই না। মমের থেকে আমি ছলচাতুরি করে কৌশলে তোমাকে উদ্ধার করেছিলাম। তুমি গোপন কক্ষের ওই পালঙ্কে কয়েক বছর অচেতন হয়ে পড়েছিলে। পাথরের প্রতি আমার যে লোভ ছিল না তেমনটা না। নিজের পরিচয় তোমাকে পরিচিত করেছি। তোমাকে আগলে রেখেছি যখন তুমি বাচ্চাদের ন্যায় সরল ছিলে। শত্রুদের থেকেও দূরে রেখেছি। লোকটার কথা শুনে কোহিনূরের কপালে ভাঁজ পড়ল। শব্দ করে হেসে বলল, সেসবের এখন কি প্রতিদান চাইছেন? ভুলে যাচ্ছেন আমাকে আপনি পরিবার ছাড়া করেছিলেন, লোভে পড়ে করেছেন। এখন ভালো সাজাতে চাইলে তো হবে না। সম্পর্কে আপনি আমার ফুপা, কিন্তু আফসোস আমার ফুপি যে আপনাকে মানে না। উনি ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, বাংলাদেশ এমন বিভিন্ন দেশে মেয়েদের উন্নয়নে কাজ করছেন। আন্তর্জাতিক পর্যায়ে কয়েকবার পুরস্কার পেয়েছেন। সেসব নিয়ে বেশ ভালো আছেন। সে যাই হোক, এবার বলুন কি করব আপনার সঙ্গে। কোহিনূরের কথা শেষ করতেই সেখানে সাইদ এসে হাজির হলো। কোহিনূর সেদিকে চেয়ে বলল, সাইদ, তুমি মমকে নিয়ে সুইটির কাছে পৌঁছে দাও। ওকে জার্মানিতে ফিরিয়ে আনতে চেয়েছিলাম, কিন্তু এখানে বিপদ আছে। তুমি ওদের দুজনকে সেভ করবে। এদিকটা সামলে আমি দুজনকেই কাছে ডেকে নেব। সাইদ মাথা নাড়িয়ে মেহুলকে নিয়ে বেরিয়ে গেল। যাওয়ার আগে কোহিনূর মেহুলকে নিজের সঙ্গে জড়িয়ে নিল। দোষ না করেই মানুষটা দোষী। খারাপের সঙ্গে থাকলে যা হয়। মেয়েকে মানুষ করতে এই মেহুলের সাহায্য নিয়েছিল গালিব। একসঙ্গে থাকতে থাকতে ভালোবাসার সৃষ্টি হয়েছে, কিন্তু কতটা হয়েছে সেটা জানাশোনার বাইরে। গালিবকে আটকে রেখে কোহিনূর পাথরের হাত ধরে বেরিয়ে আসলো। সকাল সকাল সুলতান হাউজে দুজন মেয়ে গৃহপরিচারিকার আগমন ঘটেছে। জামশেদ মেয়ে দুটোকে বিভিন্ন প্রশ্ন করছে, যেটা জুবায়ের পছন্দ করছে না। অল্প বয়সী বেশ সুন্দরী মেয়ে দুটো। অধরা প্রশ্ন করল, কোন সংস্থা থেকে এসেছেন? আপনারা চাইলে আমরা সাহায্য করতে পারি, সেটা অন্যভাবে। কাজ বা অর্থ দুটোই পাবেন, তবে এই বাড়িতে থেকে না। আমাদের অতিরিক্ত কাজের মানুষের প্রয়োজন নেই। মেয়ে দুটোর মুখ ফ্যাকাশে হয়ে গেল। মিনমিনে কণ্ঠে উত্তর দিল, ক্ষমা করবেন ম্যাম, আমরা এই শহরের বাইরে থেকে এসেছি। বাবা মা দুজনেই ভূমিকম্পে মারা গেছেন। ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। আমাদের জন্য বাইরের পরিবেশ নিরাপদ নয়। শহরের একজন পরামর্শ দিলেন এখানে আসলে নিরাপত্তার সহিত কাজ পেতে পারি। দয়া করে সাহায্য করুন। অধরা বুঝতে পারছে না এরপরে কি বলবে। আলফা সোফায় বসতে বসতে বলল, নাম ঠিকানা বলো, আমি খোঁজ নেব। আপনাদের মুখের কথা আমি একদমই বিশ্বাস করছি না। শহরে মুখোশধারী কিছু মেয়ের প্রবেশ ঘটেছে।
দুদিন আগে বারে কয়েকজন যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মেয়ে মানেই সহজ সরল এমনটা না, আপডেট হচ্ছে সব কিছু। আলফার কথা শুনে দৃষ্টি ভয় পেয়ে ওর কাছাকাছি সরে গিয়ে ফিসফিস করে বলল, কিন্তু ভাইয়া, আমি তো আপডেট হতে পারছি না, ভয় পাচ্ছি কেন? আলফা ফোনের দিকে চেয়ে উত্তর দিল, তুই গাধা বলে হ্যাং মেরে আছিস, সুলতান পরিবারের সবচেয়ে অপদার্থ মেয়ে। আলফার উত্তর শুনে দৃষ্টি নিভে গেল। বাড়ির এই একটা মানুষ আছে যে ওকে 1 পয়সারও দাম দিতে রাজি না। দৃষ্টি মুখ ফুলিয়ে মেয়ে দুটোকে বলল, এই, তোমরা ছদ্মবেশে সেই মেয়েগুলোর কেউ না তো? শুনেছি ওদের আচরণ অদ্ভুত ছিল। বারে কয়েকদিন আগুনের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। 4টা কামরা গোপনীয়তার সহিত তৈরি করে ওদের রাখা হয়েছিল। আমাদের বাড়িতে কিন্তু এমন কোনো সুযোগ তোমরা পাবে না। বাড়ির কাজ বলতে আম্মুর সঙ্গে কিচেনে দিন যাবে। তার আগে আমি কিছু পরীক্ষা করতে চাই। রশিয়া, মোমবাতি আর লাইটার নিয়ে আসো। দৃষ্টির ভাবভঙ্গি দেখে মেয়ে দুটো ভরকে গেল। আলফা বিরক্ত হয়ে বিড়বিড় করে বলল, গাধা। সেটা দৃষ্টির কর্ণগোচর হলো না, তবে অধরা দৃষ্টির সঙ্গে একমত। শহরে কিছু অদ্ভুত মেয়েদের প্রবেশ ঘটেছে। যুবকদের কারণ ছাড়াই হত্যা করছে। এদের উদ্দেশ্য কি জানা যায়নি। সকলের প্রশ্ন, এরা কারা? দীর্ঘদিন পর আপনালয়ে ফিরে গেছে কোহিনূর। পৃথিবীতে কত কিছু অলৌকিক কাহিনী ঘটে যায় যার সঠিক ব্যাখ্যা হয় না। মানুষের পক্ষে সেসব জানাও সম্ভব হয় না। কোহিনূর তেমনই একজন মানবী। মনে হয় অতি সাধারণ, কিন্তু ওর মধ্যে থাকা পাথরটা একদম ভিন্ন। পাথরের শক্তি শুভ অশুভ দুটোই ইঙ্গিত করে। প্রতিটা মানুষের মধ্যে যেমন ভালো খারাপ আছে, তেমনি এটার গুণাগুণও তেমন। ভালোর জন্য ভালো আর খারাপের জন্য খারাপ। পাথর কথাগুলো ভাবতে ভাবতে টিলার উপরে গিয়ে পৌঁছে গেল। কোহিনূরকে বিদায় জানানোর পরে নিজেকে আর ধরে রাখতে পারিনি। ভেতরের পশুশক্তি নিজের অস্তিত্ব প্রকাশের জন্য আহাজারি করে মরছিল। পাথর এই অদম্য শক্তির কাছে পরাজিত হয়ে রূপ পরিবর্তন ঘটিয়ে ছুটে এসেছে এই টিলার উপরে। চাঁদ ডুবে গিয়েও তার নিজস্ব আলো রেখা ধরণীতে রেখে গেছে। শরীরের শক্তি প্রায় অর্ধেক শেষ। পাথর নরম ঘাটের উপরে ক্লান্ত শরীর এলিয়ে দিয়ে আকাশের দিকে চেয়ে চিৎকার করে বলল, এমন অভিশপ্ত জীবন কেন দিলে খোদা? জেনে বুঝে কোনো পাপ করিনি, তবুও অজানা পাপে জ্বলে পুড়ে মারা যাচ্ছি। এমন জীবন চাই না আমি। হয় মুক্তি দাও, নয়তো মৃত্যু। এভাবে 2 সত্তা নিয়ে আমি বাঁচতে পারছি না। পাথরের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠল। প্রতিধ্বনিতে বারবার মুখরিত হচ্ছে প্রান্তর। দূরে এক নারীর ওষ্ঠে সূক্ষ্ম হাসির রেখা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। কথায় বলে, কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। পাথরের ক্রন্দনরত আওয়াজ মেয়েটার হৃদয়ে ঝড় তুলেছে। খানিকটা সময় নিয়ে পাথর থামল। হাঁটু ভেঙে বসে হাতের তালুতে নিজের মুখটা নিয়ে ফুপিয়ে উঠল। ছেলেদের কাঁদতে নেই কথাটা আজ ফিকে হয়ে গেছে। এমন অভিশপ্ত জীবন কারো কাম্য না। মেয়েটা ধীরগতিতে পাথরের পেছনে এসে থামল। মৃদু হেসে ডান হাত বাড়িয়ে পাথরের কাঁধে হাত রাখতে যাবে, সেই ক্ষণে পুরুষালী গমগমে আওয়াজে পাথর বলে উঠল, সাবধান, আমাকে স্পর্শ করো না। নোংরা হাতে ইমরোজ খান পাথরকে স্পর্শ করা যায় না। আমার থেকে দূরে থাকো। মেয়েটা হয়তো এটা আশা করেনি। তীব্র অপমানে ফুলে ফেপে উঠল। কিছুক্ষণ পূর্বে যে পুরুষ নিজের ভাগ্যকে দোষারোপ করে কাঁদছিল, এক কথায় ভেঙে পড়েছিল, সেই পুরুষের মুখে এমন কঠিন শব্দটা মানতে পারছে না। তাই ঝাঁঝালো কণ্ঠে উত্তর দিল, জাস্ট আপনাকে সান্ত্বনা দিতে চেয়েছি বৈকি, অন্য কিছুই না। আপনি দেখি চরম বেয়াদব। উপকার করতে চাইলে অপমান করেন। অহংকারী মানুষকে আপনার সৃষ্টিকর্তা পছন্দ করে তো? পাথর উঠে দাঁড়ালো।
আকাশে চাঁদ নেই, তবুও চারদিক অন্ধকার মনে হচ্ছে না। তাছাড়া পাথরের দৃষ্টিশক্তি প্রখর, রাত দিন সমান। পাথর মেয়েটার মুখের দিকে চেয়ে ভ্রু কুঁচকে বিরক্ত নিয়ে বলল, আমার সৃষ্টিকর্তা পরস্ত্রীদের থেকে পুরুষ জাতিকে দূরে থাকতে বলেছেন এবং তাদের এহেন উপকার নিতে নিষেধ করেছেন। আপনি যা ইচ্ছা আমার সম্পর্কে ভাবতে পারেন, অসুবিধা নেই, শুধু দূরে থাকুন। মেয়েটা দূরে থাকলো না, বরং খানিকটা এগিয়ে এসে বলল, কি হবে এগিয়ে আসলে? সুদর্শন যুবকের হৃদয়ে এতটা কঠোরতা বেমানান। আমি অষ্টাদশী সুন্দরী যুবতী একটা মেয়ে। আমার দিকে চেয়ে পৃথিবীর সুন্দরতম ফুল গোলাপও হিংসা করে। তবে কেন আপনি এমন করে অপমান করতে পারেন? পাথর বুঝতে পারল মেয়েটা অহেতুক ঝগড়া করতে চাইছে। স্ত্রী বুদ্ধি ভয়ঙ্কর, তাই এর থেকে এড়িয়ে যাওয়াই ভালো। ও চুপচাপ পিছিয়ে আসতে চাইল, কিন্তু হলো না। মেয়েটা তড়িঘড়ি সামনে এগিয়ে এসে পুনরায় বলল, যেতে পারবেন না। আপনি আমাকে কষ্ট দিয়েছেন, তাই আমার কষ্ট নিরাময় করার দায়িত্ব আপনার। এভাবে ফেলে যেতে পারেন না, আমি নয়তো আপনার পিছু নেব। পাথর সহ্য করতে পারল না এমন উত্তর শুনে। শরীরের পেশি শক্ত হচ্ছে, আবারও ভেতরের পশুশক্তি বেরিয়ে আসার উপক্রম। নিজেকে স্বাভাবিক রাখতে না পেরে দাঁত কিরমির করে বলল, আমাকে রাগিয়ে দিলে ফল ভালো হবে না মেয়ে। আমাকে খুব স্পর্শ করার শখ, তাই না? তবে তাই হোক। আসুন আমার বাহু বন্ধনে, দেখি সুলতানা কোহিনূর ফারুকের নিজস্ব আমানতের তীব্র দহন জ্বালা সহ্য করার ক্ষমতা কতটুকু আপনার। আমি পুরোটাই আমার স্ত্রীর, বুঝতে পেরেছেন? মেয়েটা কোহিনূরের নাম শুনে কিছুটা ঘাবড়ে গেল, তবে মুখের হাসি এখনো বিলুপ্ত হয়নি। ঢোক গিলে এলোমেলো হেসে উত্তর দিল, কোহিনূর সৌভাগ্যবতী নারী, যে নিজের স্বামীকে হাতের পুতুলে রূপান্তরিত করেছে। আচ্ছা, আপনি কেউ রূপের মোহে পড়েছেন, নাকি হৃদয় দিয়ে চেয়েছেন? কোনটা? শুনেছি মেয়ে বোবা বধির ছিল বিধায় আপনি ওকে স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকার করেছিলেন। তাহলে এহেন ভালোবাসা কোথা থেকে আসছে? পুরুষ মানুষ রূপের কাঙাল কথাটা কিন্তু মিথ্যা না। মানুষ সৌন্দর্যের পূজারী। পাথর এবার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। হাত পায়ের নখ আবারও দপদপ করে জ্বলছে। মেয়েটা কোহিনূর আর ওর সম্পর্কে অনেক কিছুই জানে, তবে একবারের জন্য প্রশ্ন জাগ্রত হয়নি মেয়েটার পরিচয় কি। পাথর কপালের উপরে নেমে আসা কেশগুচ্ছ হাতের আঙুলের ভাঁজে নিয়ে ঠোঁট কামড়ে বলল, আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন করতে আসবেন না। কতটা ভালোবাসি সে আমার হৃদয় জানে। বাইরের মানুষের কাছে প্রমাণ করার কিছুই নেই। কোহিনূর আমার, পুরোটাই আমার। কতবার নিজের স্ত্রীকে একান্তে পেয়েছেন? এমন স্ত্রীকে পুরুষের সত্যিই কি প্রয়োজন আছে? বরং ছেড়ে দিন এমন সৌন্দর্যের অধিকারীকে, যে নিজের স্বামীর থেকে উদাসীন, নামমাত্র স্ত্রী সে। মেয়েটা আসল কথা বলে দিয়ে ঘন ঘন চোখের পাপড়ি নাড়ালো। পাথর থমথমে মুখ নিয়ে কিছু বলার পূর্বেই মেয়েলি নরম হাত দুটোকে পেছন থেকে আবদ্ধ করে নিল। পাথরের ওষ্ঠে হাসি ফুটল, রাগ ক্রমাগত কমে আসলো। পেছনের মেয়েটা সামান্য উকি দিয়ে রিনরিনে কণ্ঠে উচ্চারণ করল, সুলতানা কোহিনূর ফারুকী বুঝি এসব নর্দমার কীট? পিশাচের কটাক্ষ শুনতে পাগলের মতো নিজের স্বামীকে ছেড়ে রেখেছে। মেয়েটা যেন ভড়কে গেল, খানিকটা পিছিয়ে গিয়ে বলল, তুমি এখানে? তো কোথায় থাকবো? এতক্ষণ যার সঙ্গে ছলচাতুরি করছিলে তার হৃদয়ের সঙ্গে আমার যে একটা যোগাযোগ আছে সেটা জানতে না? কক্ষে বসে বিশ্রাম করছিলাম, কিন্তু তোমার সহ্য হলো না। একের পর এক অপমান করে চলেছ। কি ভেবেছিলে এসব বলে ওকে আমার বিরুদ্ধে নেবে? এতটা সহজ মনে হচ্ছে? পাথর হাত বাড়িয়ে কোহিনূরকে পেছন থেকে সামনে এনে জড়িয়ে নিল নিজের সঙ্গে।
কপালের উপরে ঝুঁকে আসা চুলগুলো কানের পেছনে গুজে ছোট করে চুমু দিয়ে বলল, আসলে কেন? তুমি না ক্লান্ত ছিলে? কোহিনূর উত্তর দিল না। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা অরিত্রীর 18 বছরের প্রতিচ্ছবি। নির্জন প্রন্তর উঁচু টিলার উপরে 3টা অব্যয় দাঁড়িয়ে আছে। অরিত্রীর ছায়া নেই, আছে আকৃতি। কোহিনূর সেদিকে চেয়ে শান্ত দৃষ্টিতে প্রশ্ন করল, একটা অসহায় মেয়ের শরীর ব্যবহার করতে বিবেকে বাঁধেনি? ছেড়ে দাও ওকে আর দাফন করে দাও। মেয়েটা চির দুঃখ নিয়ে জন্মেছে, মরেও সুখের দেখা পেল না। অরিত্রী রেগে গেল, হাত বাড়িয়ে দিল কোহিনূরের গলার দিকে। কোহিনূর বাধা দেবার আগেই পাথর আক্রমণ করে বসল। ধারালো নখ দিয়ে আঁচড় দিল কাঁধে। এখনো পাথরের এক হাত আর বুকের সঙ্গে বন্দি কোহিনূরের শরীর। অরিত্রীর চোখে আগুন ঝরছে। হাতের নখ সরু করে তেড়ে আসার আগেই কোহিনূর মৃদু শব্দে উচ্চারণ করল, তফসিল মেহেরুন খান। সঙ্গে সঙ্গে মেয়েটা থেমে গেল। আশেপাশে তাকিয়ে কোনো উত্তর না দিয়ে অদৃশ্য হয়ে গেল। শত্রু ততক্ষণ শক্তিশালী যতক্ষণ না তাকে চিহ্নিত করা যায়। পাথর কিছুটা অবাক হয়েছে। ও বিস্ময়কর দৃষ্টিতে চেয়ে প্রশ্ন করল, ওটা তফসিল ছিল, কিন্তু অন্যদের শরীরে কেন? শরীর নেই তাই। বাদ দিন, পরে বিস্তারিত বলবো। পাথর কোহিনূরের মুখের দিকে চেয়ে শান্ত হয়ে শীতল কণ্ঠে প্রশ্ন করল, আমি সত্যি কি তোমার সৌন্দর্যকে ভালোবাসি? ওর বলা কথাগুলো কি সত্যি ছিল? সুন্দরী অথবা বান্দরী সবটাই কিন্তু আপনার। পরের কথায় ঘরে অশান্তি করে লাভ কি? ভালোবাসেন, আমাকে নিয়ে ভাবেন, এতেই যথেষ্ট। ফিরে চলুন। পাথর কোহিনূরকে আষ্টেপৃষ্ঠে নিজের সঙ্গে জড়িয়ে নিয়ে ওর মাথায় নিজের থুতুনি রেখে দীর্ঘশ্বাস ফেলে ফিসফিস করে বলল, কবে সবটা স্বাভাবিক হবে নূর? আমি ইচ্ছে করলেও তোমাকে কেন নিজের সঙ্গে জড়াতে সাহস পেয়েও পাই না। অর্ধমানবের অভিশপ্ত ছোঁয়া তুমি সহ্য করতে পারবে না। আমি ভয়ে থাকি। কোহিনূরের চোখ ভারী হয়ে উঠল। সবসময় কঠিন হৃদয়ের প্রকাশ ঘটানো সম্ভব না। নিজের একান্ত আপন মানুষের কষ্টে হৃদয় হাহাকার করে। কোহিনূর 2 হাতে ওকে আগলে নিল। চোখ ভারী হয়ে উঠছে। চোখের পাপড়িতে চিকচিক করছে মুক্তদানার ন্যায় জল। এভাবেই কিছুটা সময় পার হলো। পূর্ব আকাশে আলোর রেখা দেখা দিচ্ছে। হয়তো ঘন্টা খানিকটা পরে সূর্যের দেখা মিলবে। এখনো ফজর শুরু হয়নি। কোহিনূর নিজেকে সামলে নিয়ে বলল, কিছু হবে না। আপনার জন্য এইটুকু যন্ত্রণা আমি আনন্দোচ্ছল হৃদয়ে উপভোগ করব। আফসোস নিয়ে মরতে চাই না। পাথরের হাত আলগা হয়ে আসলো। কোহিনূরকে সামনে এনে ওর চোখের দিকে চেয়ে উত্তর দিল, ভালোবাসি নূর। শুধু কাছাকাছি থেকেও এর চেয়ে সুখ পৃথিবীতে আমার জন্য কিছুই নেই। কক্ষে ফিরে চলো, বিশ্রাম নেবে। আচ্ছা নূর, অকর্মণ্য সাইদটাকে তুমি কোথায় পাঠিয়েছ বললে না যে? কোহিনূর চঞ্চল হয়ে উঠল। ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল, ওকে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ করেছি। শত্রুর অভাব নেই। আমার দুর্বল জায়গায় হানা দিতে সব প্রস্তুত হচ্ছে। আপনি কিন্তু ওকে কিছু বলবেন না। বেচারা আপনাকে ভয় পেয়ে চলে। ঔষধের বিষয়টা আমি ওকে বলেছিলাম। ভেবেছিলাম আপনি সঙ্গে থাকলে ওরা আপনার ক্ষতি করতে পারে। খুব সরি। পাথর চুপচাপ কোহিনূরের কপালে আবারও ওষ্ঠ রাখল। সব সময় রাগলে চলে না, পরিস্থিতি বুঝতে হয়। নির্জন টিলার উপরে এই দুজন দম্পতির হৃদয়ের আদান প্রদান খানিকটা সময় নিবিড়ভাবে হলেও সেটা সূর্য মামার উকিঝুঁকিতে বাধাগ্রস্ত হলো। ফিরে আসলো আপনালয়ে। সুলতান হাউজে নতুন দুজন গৃহপরিচারিকার প্রধান কাজ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে খেয়াল রাখা। নিয়মিত আসবাবপত্র পরিষ্কার করে ঝকঝকে করে তোলা। আলফা ওদের খোঁজ নিতে গিয়ে তেমন কোনো তথ্য না পেয়ে পুলিশে ইনফর্ম করেছে।
গোপনে এদের বিরুদ্ধে নজরদারি করা হচ্ছে। জুবায়ের ছেলেকে ভরসা না করলেও আপাতত এখন বাধ্য হয়েছে কথা শুনতে। দৃষ্টির বাইরে যাওয়া বন্ধ। অধরার সম্পত্তির বিষয়ে উকিলের নোটিশ এসেছে। ও ইচ্ছে করলে যে কোনো সময় সেটা দখল করতে পারে। সকাল সকাল রিজু শিকদার ছেলেদের নিয়ে সুলতান হাউসে পা রেখেছেন। ড্রয়িং রুমে ওদেরকে বসতে দিয়েছে কাজের মেয়েগুলো। এখনও কেউ ঘুম থেকে ওঠেনি। আলফার দৃষ্টি বাইরের টেনিস কোর্টে উদ্দাম গতিতে খেলতে নেমেছে। দৃষ্টি বরাবর হেরে যায়, তাই আজ শপথ নিয়েছে হারবে না। তবে সেটার বাস্তবায়ন হবে কি এখনও অজানা। দূর থেকে মাহিম রিজওয়ান ওদেরকে দেখতে দেখতে খানিকটা এগিয়ে এসে চিৎকার করে বলল, দুজনেই চমৎকার খেলছেন, আমাকে সঙ্গী করবেন? দৃষ্টি থমকে গেল। বাইরের লোকজনের সামনে ওর অস্বস্তি হয়। আলফা বুঝতে পেরে মাহিমের দিকে এগিয়ে এসে উত্তর দিল, ধন্যবাদ আপনাকে। কক্ষে চলুন, অতিথি আপ্যায়নের সুযোগ দিয়ে ধন্য করুন। খেলা অন্যদিন হবে। আলফা কৌশলে খেলা বন্ধ করল, সেটা মাহিম বুঝতে পেরে তাচ্ছিল্যপূর্ণ হেসে বলল, সুলতানরা দেখি বড্ড চালাক। কথার প্যাচে ফেলে মানুষকে নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে। নিজস্ব স্বার্থে এইটুকু করাই যায়। আলফা কথা বলতে বলতে মাহিমকে নিয়ে ভেতরে প্রবেশ করল। দৃষ্টি পেছনে সিঁড়ি দিয়ে নিজের কক্ষে চলে গেছে। ইতিমধ্যে বাড়ির অন্যরা উঠে গেছে। অধরা চিন্তিত বেশ। সম্পত্তির বিষয়ে ওর তেমন কোনো আগ্রহ নেই। জুবায়ের কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। মেয়ের উপরে ভরসা রেখে চুপচাপ আছে। জামশেদ বেশ আগ্রহ নিয়ে বলল, আপনি কি সম্পত্তির দখল দিতে প্রস্তুত আছেন? রিজুর মুখটা ছোট হয়ে গেল। এত কোটি টাকার সম্পত্তি হাতছাড়া হচ্ছে মানতেই বুক কাঁপছে। কি বলবে ভাষা হারিয়ে ফেলেছে। মাহিম নির্বাক ভঙ্গিতে বসে আছে। পাশ থেকে ওর ছোট ভাই এমন পরিস্থিতি সামলাতে উত্তর দিল, অবশ্যই আঙ্কেল। টাকা পয়সার থেকেও দামি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক আত্মার। কখনো যেন মলিন না হয় সেটুকু আশ্বাস দিয়ে আমাদের ধন্য করলেই চলবে। বাবা এসেছেন সামান্য একটা অনুরোধ নিয়ে, প্লিজ ফিরিয়ে দেবেন না। আমাদের দুই ভাইয়ের মধ্যে যাকে উপযুক্ত মনে করবেন তার জন্য আপনাদের দুই কন্যার একজনকে নির্বাচন করুন প্লিজ। আপনারা যা সিদ্ধান্ত নেবেন আমরা তাতেই রাজি। ছেলেটার প্রস্তাব শুনে আলফা হতবাক হলো। মামা বাড়ির আবদার যেন। সুলতান পরিবারের দুই কন্যা রাজকুমারীর সমান। তাদের বিয়ের সিদ্ধান্ত এভাবে কি করে হবে? আলফা দৃষ্টির জন্য স্বয়ংবর সভার আয়োজন করবে। সেখানে নানা রকম ছেলের মধ্যে একজনকে বেছে নেবে বোনের জন্য। পৃথিবী জানবে আজও মেয়েরা নিজের জীবনসঙ্গীকে বেছে নেওয়ার অধিকার রাখে। কথাগুলো ভেবেও ভ্রুকুচকে গম্ভীর কণ্ঠে উত্তর দিল, সম্ভব না। আমার এক বোনের বিয়ে হয়ে গেছে, বাকিটার বিয়ে এভাবে হবে না। আমাদের পাত্র নির্বাচন করা আছে। দয়া করে এসবের মধ্যে আমার সরল সোজা বোনদেরকে টানবেন না। ওরা ইনোসেন্ট বাচ্চা টাইপ। দয়া করে এই টপিকে আর কথা তুলবেন না। টাকার দরকার হলে আপনাদের সাহায্য নিশ্চয়ই করব, তবে এভাবে না। কথার প্যাচে ফেলবেন না, লাভ হবে না কোনো। এই বাড়ির মেয়েদের কোনো কিছুর বিনিময় করা হয় না। আলফার কথার ধরন শুনে ছেলেটা চুপসে গেল। রিজু শিকদার বেশ অপমান বোধ করছেন। ওদেরকে বাঁচাতে জামশেদ মুখ খুলল, বড়দের সামনে এভাবে বলতে হয় না বাচ্চা। আমরা আছি তো, ওনাদের বুঝিয়ে বলছি। তুমি নিজের কক্ষে যাও। কিন্তু আমি তো ভুল কিছু বলিনি চাচ্চু, তুমিই বলো, এটা কি কখনো সম্ভব? পাশ থেকে মীরা আলফাকে ফোড়ন কেটে বলল, ও এখানেই থাকবে। বাবু তুই কাউকে ভয় পাবি না। ছোট মায়ের মতো উচিত কথা মুখের সামনেই বলে দিবি। ছোট থেকে কাছাকাছি রেখেছি ভুলভাল শিক্ষা দেবার জন্য না, আমাকে সাপোর্ট করতে, এটা ভুলে যাবি না।
আলফা কৃতজ্ঞতার দৃষ্টিতে ছোট মায়ের দিকে চাইল। এই বাড়িতেই একটা মানুষ ওকে কারণ ছাড়া ভুল করলেও সাপোর্ট করে, আগলে রাখার চেষ্টা করে। জামশেদ বেশ অসন্তুষ্ট হলো স্ত্রীর উপরে। বইয়ের বুদ্ধি কম সেটা ওর অজানা নেই, কিন্তু সমস্যা হচ্ছে বাইরের লোকজনের সামনে বোকামি করে ফেলে। অবস্থা নাগালের বাইরে যাওয়ার আগেই ও জুবায়েরকে ইশারা করল। জুবায়ের এতক্ষণ চুপচাপ ছিল। ভাইয়ের ইঙ্গিত শুনে হুকুম করল, আলফা, ছোট আম্মুকে নিয়ে উপরে যাও, গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। আলফা কোনো উত্তর দিল না, মাথা নিচু করে উঠে আসলো। মীরা ওর পিছু নিল। কোহিনূর শেষ রাতে কক্ষে ফিরে এসেছে, বাড়ির কেউ জানে না। ওকে নিয়ে অধরা বেশ চিন্তিত থাকে। সাইদ মাঝে মাঝে খবরাখবর দিয়ে সাহায্য করে, এটাই ভরসা। মাহিম রিজওয়ান কথার ছলে কোহিনূরের সঙ্গে দেখা করার কথা উল্লেখ করতেই সকলের মুখ চুপসে গেল। জুবায়ের কিছু বলতে চাইল, তার পূর্বে অধরা বলে দিল, ও নিজের কক্ষে ঘুমিয়ে আছে। ফ্লু হয়েছে, তাই খানিকটা অসুস্থ, বাইরে আসতে পারবে না। আপনারা রাজি থাকলে আপনার যে কোনো ছেলের সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিতে রাজি আছি। কোহিনূর আমার একান্ত বাধ্য মেয়ে, আমি যেমন বলবো তেমনই শুনবে, অসুবিধা নেই। আপনারা সিদ্ধান্ত নিন। অধরার বাক্য শুনে বজ্রপাতের ন্যায় সকলেই থমকে গেল। জুবায়েরের কপালে ভাঁজ পড়ল। মাহিম রিজওয়ানের ওষ্ঠে হাসি বিরাজ করছে। জামশেদ কৌতূহল দমিয়ে রাখতে না পেরেই প্রশ্ন করল, কি বলছো তুমি? পাগলের মতো উদ্ভট কথাবার্তা বলছো, কি হয়েছে তোমার? আমি ঠিক আছি, যেটা বলেছি সেটাই হবে। কোহিনূর বিয়ের জন্য প্রস্তুত, তাছাড়া অসুবিধার কিছুই তো আমি দেখছি না। বিবাহ উপযুক্ত মেয়েকে বিয়ে দেব, এটা তো আনন্দের বিষয়। জুবায়ের দাঁতে দাঁত লাগিয়ে বলল, আমার মনে হচ্ছে তুমি কফির মধ্যে ওয়াইন মিক্স করে খেয়ে নিয়েছো। প্লিজ উপরে চলো। আমি বউ ছেলে মেয়েদের চাপে হার্টের রোগী হয়ে যাচ্ছি দিন দিন। যাই হোক শিকদার সাহেব, আমার স্ত্রী অসুস্থ, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। জুবায়েরের কথা ধোপে টিকল না। অধরা পুনরায় বলল, আমি ঠিক আছি। আচ্ছা, আপনারা এখন আসুন, আমি বাসার সবাইকে রাজি করিয়ে ফোন দেব। আপনারা নিশ্চিন্তে থাকুন, বিয়ে হচ্ছে, প্লিজ কিছু মনে করবেন না। রিজু শিকদার হাসি মুখে দুই ছেলেকে নিয়ে বিদায় নিলেন। ওরা চলে যেতেই জুবায়ের চেঁচামেচি শুরু করলো। মেয়ের সম্পর্কে সবটা জানার পরও অধরা কিভাবে রাজি হতে পারে ওর মাথায় আসছে না। অধরা বিরক্ত হয়ে বলল, আপনার মেয়ের বলা কথাগুলো আমি এখানে উচ্চারণ করেছি মাত্র। আমাকে যেটুকু বলতে বলা হয়েছে আমি সেটুকুই বলেছি। কিছুক্ষণ পূর্বে সাইদ আমাকে বলে গেছে বিয়েতে রাজি হতে। কেন আর কি জন্য বলেছে সেটা কোহিনূরই ভালো জানে। আপনারা বরং ওর থেকে উত্তর জেনে নিন। মেয়েটার মাথায় কি চলছে কে জানে। নির্জন রাত্রি কোহিনূর চুপচাপ বেলকনিতে বসে আছে। পাশে সাইদ মুখে হাত রেখে দাঁড়িয়ে আছে। দুদিন হচ্ছে পাথরের খোঁজ নেই। বাড়ির পরিবেশ মোটামুটি ঠান্ডা। মাহিম রিজওয়ান বিয়ের জন্য প্রস্তুত। লোকটা এটা ওটার ছুতোয় প্রায় দিন আসা যাওয়া করছে। কোহিনূর দেখা করে না বাইরের লোকেদের সঙ্গে, কিন্তু সকালে শপিং করতে মাহিমের সঙ্গে যেতে হবে। রিজু শিকদার ফোন করেছিলেন, কোনো ছাড় নেই। কোহিনূর শপিং বা বাইরের জগৎ সম্পর্কে উদাসীন। কখনো নিজে গিয়ে শপিং করেছে বলে মনেই পড়ে না। সাইদ হঠাৎ লাফ দিয়ে রেলিংয়ের উপর উঠে বসে পা নাচিয়ে বলল, জনাব হয়তো কষ্ট পেয়েছে তোমার ব্যবহারে। কি দরকার ছিল মাহিম রিজওয়ানকে বিয়ে করতে চাওয়ার? কোহিনূর হামি ছেড়ে উত্তর দিল, তোমার জনাবের দুঃখ এতটা সস্তা না সাইদ, যে অকারণে দুঃখ পাবেন। তোমার দেখি ওনার জন্য প্রচুর চিন্তা, কিন্তু আফসোস, তোমাকে সে পছন্দই করে না। তোমার নাম শুনলেই জ্বলে ওঠে। ওটা তো মুখের কথা, আমি যখন তোমার সঙ্গে থাকি উনি ভরসা পান। আমাকে বিশ্বাস করেন বলেই না শান্ত থাকেন।
উনি তোমার সঙ্গ খুব একটা পাননি, তাই খানিকটা আমাকে হিংসা করেন। প্রিয় মানুষটার সঙ্গ পেতে ছটফট করেন। তুমি সেসব বুঝবে না। কোহিনূর কিছু একটা ভেবে বলল, আচ্ছা সাইদ, তুমি বিয়ে করবে না? সারা জীবন আমার সঙ্গে থাকলে তো তোমার বিয়ে সংসার কিছুই হবে না। তোমার উপযুক্ত পাত্রের খোঁজ করতে হলে হেকিম সাহেবের সঙ্গে যোগাযোগ করতে হবে। আমি এদিকটা সামলে নিয়ে খুব ধুমধাম করে তোমার বিয়ে দেব ভাবছি। কোহিনূরের কথা শুনে সাইদ ভ্রু কুঁচকে ফেলল। মেয়েটা একটু বেশিই বোঝে। বিয়ের কি প্রয়োজন আছে ওর মাথায় আসে না, তাই কপট রাগ দেখিয়ে বলল, একদম আমার বিয়ে নিয়ে কিছু বলবে না নূর, আমি ওসব করব না। মেয়েদের ভীষণ ভয় পাই আমি। মেয়েদের মন জার্মানির আবহাওয়া মণ্ডলের থেকেও ভয়ঙ্কর। ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়, কখন কোন মুডে চলে যায় ওসব বোঝা আমার কর্ম না। আমি পিওর সিঙ্গেল আছি আর ভবিষ্যতেও থাকব। আমার সুখ তোমার সহ্য হচ্ছে না, তাই না? আহা, রাগ করছো কেন? তোমার আম্মি থাকলেও অতি জরুরি ফরজ কাজটা উনি দ্রুতই করিয়ে দিতেন। আমার একটা দায়িত্ব আছে না তোমার প্রতি? তাছাড়া যখন কোহিনূরের শক্তি বিলুপ্ত হবে, তখন তুমি স্বাধীন হয়ে যাবে। তখন তোমার একটা পরিবারের প্রয়োজন পড়বে। তোমার পরিবার কি আমার পরিবার নয়? তুমি আমাকে আপন ভাবো না নূর? আমি যে তোমাকে নিজের ভাবি। দায়িত্ব কর্তব্য সব কিছুর ঊর্ধ্বে তুমি। পারবো না তোমাদের ছেড়ে চলে যেতে। তোমরা ছাড়া কে আছে আমার? কোহিনূর অমায়িক হাসল। সাইদ ছেলেটাকে ওর ভীষণ পছন্দ। ওর সঙ্গে না থাকলে বিপদের শেষ ছিল না। রাত হলে নিজের ছায়াও সঙ্গ ছেড়ে দেয়, অথচ সাইদ কখনো ওকে ফেলে যায় না। বেচারা সারা রাত জানালায় বা বেলকনির রেলিং ঝুলে বসে থাকে। আহার নিদ্রা ফেলে নিজের দায়িত্ব পালন করে। কোহিনূর সেটা ভেবে পাশ থেকে খাবারের প্যাকেট নিয়ে সাইদের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা তোমার উপহার, দৃষ্টিকে উদ্ধার করার জন্য। মেয়েটা অবুঝ নরম হৃদয়ের, আজ থেকে ওর উপরে নজর রাখবে। ঝামেলা মিটে গেলে আমি খুব দ্রুতই বোনের বিয়ে দেব। একজন উপযুক্ত পাত্রের খোঁজ শুরু করতে হবে। সাইদ খাবার দেখে লাফিয়ে পড়ল। কোহিনূরের বাকি কথা কান অবধি পৌঁছালো না। কাবাব সঙ্গে লোভনীয় সুস্বাদু মিষ্টি। কোহিনূর ওর দিকে চেয়ে নিজের বিছানায় ফিরে আসলো। ঘুমানোর প্রয়োজন। সাইদ তৃপ্তি নিয়ে আহার গ্রহণে ব্যস্ত। ভূমিকম্প হলেও খাবার ফেলে নড়াচড়া করবে না। বালিশে হেলান দিয়ে উপরের দিকে চেয়ে আছে অধরা। জুবায়ের ওয়াশরুম থেকে বের হয়ে হাত মুখ মুছতে মুছতে বলল, ব্যাপারটা কি বলবে? উপরের দিকে চেয়ে কি দেখো? বর তো এদিকে। অধরা উপরের দিকে চেয়েই উত্তর দিল, নজর উপরে কিন্তু হৃদয় অন্যখানে। আপনাকে দিয়ে কাজের কাজ কিছুই হবে না। ভাবছি বর চেঞ্জ করব। জুবায়ের পাত্তা দিল না, বরং দাঁত বের করে হেসে উত্তর দিল, সুলতান জুবায়ের ফারুকী যথেষ্ট স্মার্ট। বউ চলে গেলে আবার নতুন একটা আসবে। তুমি যদি সেটা মানতে পারো তবে আমার কি? ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে ধুমধাম করে আবার বিয়ের পিঁড়িতে বসবো। নতুন বউ, নতুন আদর যত্ন। আহা, ভাবলেই কেমন সুখ সুখ লাগে। জুবায়েরের বলা কথাটা যেন কাল হলো। অধরা ভ্রুকুটি করে ওষ্ঠ ফুলিয়ে ফেলল। রাগে ফুলে উঠে বলল, জিমের সেই লোকটা কিন্তু বাড়িতে খোঁজ পাঠিয়েছে। আমি সিগন্যাল দিলেই রাজি হবে। প্রথমে আপনার সঙ্গে ডিভোর্স। অধরা আর বাকিটা বলতে পারল না। জুবায়েরের মুখে হালকা করে থাপ্পড় বসিয়ে দিল। মুহূর্তের মধ্যেই ঘটে গেল অঘটন। অধরা শব্দ করে কেঁদে উঠল। জুবায়ের বউয়ের গায়ে হাত উঠিয়ে হতবম্ব হয়ে গেল। ডিভোর্স নিয়ে আলোচনা ওর কাছে প্রচণ্ড তিক্ত লেগেছে। দুজনের মধ্যে দুষ্টুমি চলছিল ঠিক আছে, তাই বলে ডিভোর্স? তাছাড়া জুবায়ের মনে মনে প্রচণ্ড জেলাস বউয়ের মুখে অন্য লোকের নাম শুনে। তার মধ্যে আবার ডিভোর্স দেবে বলছে। জুবায়ের ভাবতেই পারছে না। মেজাজ তরতর করে খারাপ হচ্ছে। অধরা শব্দহীন কাঁদছে। এত বছর পরে লোকটাকে কিভাবে মারতে পারল বিশ্বাসই হচ্ছে না।
পরিস্থিতি হাতের বাইরে দেখে জুবায়ের ওকে নিজের দিকে জোর করে টেনে নিয়ে উত্তেজিত হয়ে বলল, খুব সরি, প্লিজ কেঁদো না। আমি ইচ্ছে করে এমনটা করিনি। তুমি আজে বাজে কথা বলছিলে, আমার রাগ উঠে গিয়েছিল। তুমি জানতে আমার রাগ বেশি, তবুও রাগাও। তোমাকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব বলো? পালাতে চাইলে প্রাণে মেরে ফেলবো, তারপর সেই লাশের সঙ্গে সংসার করব। সুলতান জুবায়ের ফারুকী এক কথার মানুষ। অধরা নাকি সুরে নাক টেনে উত্তর দিল, এত বড় বড় ছেলে মেয়েদের সামনে আপনি আমাকে মারলেন, আমি ওদেরকে বলে দেব। বাবা মানেই তাতে কি, অধরা বাড়ির থাকার জায়গার অভাব হবে না। আমি ছেলে মেয়ে নিয়ে চলে যাব, আপনি মারলেন আমাকে? জুবায়ের পড়ল মহাবিপদে। সারাদিন পর ভেবেছিল শান্তিতে ঘুমাবে, কিন্তু বইয়ের যন্ত্রণায় সব লাটে। কেন যে হালকা পাতলা থাপ্পড় দিতে গেল, এইটুকু থাপ্পড়ে কিছুই হয়নি, কিন্তু কান্নার যেই গতি যে কোনো সময় সুনামি বয়ে যাবে না থামালে। জুবায়ের কণ্ঠ নামিয়ে বলল, এই সরি তো, আচ্ছা চলো ডাক্তারের কাছে যাই। বলবো ডাক্তার আমি মহাপাপী, বউকে মেরেছি, আমাকে জেলে দিন। তার আগে বউয়ের চিকিৎসা করুন, মুখের সঙ্গে মস্তিষ্কের চিকিৎসাটা হলে আরও ভালো হয়। মজা করছেন আমার সঙ্গে? থাকবো না আপনার সঙ্গে, আপনি পুরোটাই মাথা মোটা। আজ অফিসের এক ছেলেকে মেরেছেন, বাচ্চা ছেলেটা এসে সে কি কান্নাকাটি। ভুল করে ফাইল অদল বদল করেছে, ইচ্ছে করে করেনি। হালকা ধমক দিতে পারতেন। থাপ্পড় দেওয়া আপনার মুদ্রাদোষে পরিণত হয়েছে। জুবায়ের কিছু একটা ভেবে বলল, ও তোমার কাছে নালিশ করতে এসেছিল? অদ্ভুত ব্যাপার। ঝামেলা যেখানে হয়েছে সেখানে নালিশ দেবে তা না, বসের বউকে কেন মাঝখানে টানবে? ওই ছেলের মাথায় সত্যিই সমস্যা। কতবার বলেছি কাজ শেষ করে ফাইল জমা দেওয়ার পূর্বে পুনরায় দেখে নেবে, কিন্তু না। আচ্ছা তুমি ওর জন্য রেগেছিলে আমার উপরে? অধরা মাথা নাড়ালো। জুবায়ের দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিছানায় হাত পা মেলে শুয়ে পড়ল। এক হাতে অধরাকে টেনে পাশে ফেলে দিয়ে বলল, বউ ঘুমাও। তোমার মাথা গরম আছে প্রথমে বুঝতে পারিনি, বুঝতে পারলে কি আর শখ করে নিজের বিপদ ডেকে আনি? ঘুমাও এখন। অধরা গাল ফুলিয়ে চুপচাপ চোখ বন্ধ করল। অযথা রাগ হচ্ছে সকাল থেকে, জুবায়েরকে সহ্য হচ্ছে না। কেন হচ্ছে না জানা নেই। কাজের মেয়ে দুটো বেশ কাজকর্ম করছে। সকাল থেকে দুইবার অধরাকে স্পেশাল শরবত তৈরি করে দিয়েছিল। অধরা ওদের উপরে প্রচণ্ড খুশি। সিদ্ধান্ত নিয়েছে কিচেনের দায়িত্ব ওদের হাতে তুলে দিয়ে কিছুদিন শান্তিতে থাকবে। শপিং মলের চতুর্থ ফ্লোরে বিরক্তির চাহনিতে দাঁড়িয়ে আছে কোহিনূর। মাহিম রিজওয়ানের সঙ্গে শপিং করতে এসেছে সকাল সকাল। এখন অবধি একটা পোশাকও পছন্দ করতে পারিনি। বিয়ের শাড়ি, লেহেঙ্গা বা গাউন সেসব এখানে পাওয়া যাচ্ছে, কিন্তু মন মতো হচ্ছে না। কোহিনূর বলেছিল যে কোনো একটা তুলে নিতে, কিন্তু শোনেইনি। সেই থেকে মাহিমের উপরে ও বিরক্ত। সাঈদ এদিক ওদিক ঘুরঘুর করছে। ওর সহজাতীয় অনেকেই শপিং মলে আছে, আলাপ করছে। হঠাৎ কোহিনূরের ধ্যান ভাঙল মাহিমের কথা শুনে। নূর, এটা পরে এসো দেখি, কেমন লাগে তোমাকে? কোহিনূর খেয়াল করল মাহিমের হাতে লাল রঙের একটা শাড়ি। বোরকা খুলে এখন শাড়ি পরতে হবে ভেবেই কোহিনূরের কপালে চিন্তার ভাঁজ পড়ল। মাথা নিচু করে ফিসফিস করে বলল, আমি শাড়ি পরতে জানি না, তাছাড়া বোরখা পরে আছি, কিভাবে সামলাতে হবে তাও জানি না। আপনি কি আমার সঙ্গে ওই কক্ষে যাবেন যেখানে চেঞ্জ করা হয়? কোহিনূরের এমন প্রস্তাব শুনে মাহিমের চোখে খুশির ঝিলিক খেলে গেল। চটপট আরও কয়েকটা পোশাক নিয়ে দাঁড়িয়ে গেল। নিশ্চয় যাব, আসো আমার সঙ্গে। লোকটা এগিয়ে গেল। কোহিনূর বাঁকা হাসল। মস্তিষ্কে ভয়ঙ্কর একটা বুদ্ধি খেলা করছে। চুপচাপ মাহিমের পেছনে পেছনে গিয়ে দরজা আটকে দিয়ে ঘুরে দাঁড়ালো। ছেলেটা পাশে পোশাকগুলো রেখে নির্দেশ দিল, বোরখা খুলে ফেলো, আমি তোমাকে সাহায্য করছি শাড়ি পরতে। লজ্জা পাবে না, দুদিন পরে আমাদের বিয়ে, হবু বরকে লজ্জা পেতে হয় না।
কোহিনূর ওর চোখের দিকে তাকিয়ে উত্তর দিল, লজ্জা কেন পাবো? লজ্জায় পড়তে হয় এমন কাজ কোহিনূর জীবনেও করবে না। আচ্ছা মাহিম, আমি যদি আপনাকে এই কক্ষে হাত পা বেঁধে রেখে যাই কেমন হবে তখন? মাহিম খলখল করে হেসে উঠল। মনে হলো মজার কোনো জোকস শোনানো হচ্ছে। এইটুকু একটা মেয়ে আমার মতো যুবকের সঙ্গে পারবে? আমার ওয়েট জানো কত? দেখবেন আমার ক্ষমতা? দেখাও। কোহিনূর আর অপেক্ষা করল না। অনুমতি পেতেই ঝটপট বাম হাতের টেপটা ওর মুখে লাগিয়ে দিল। হাত দিয়ে বাধা দিতে আসলে সেটা দড়ি দিয়ে বেঁধে ফেলল। ছেলেটা হতভম্ব হয়ে বাধা দেবার ক্ষমতাও হারিয়ে ফেলেছে। কোহিনূর এমন কাজ করতে পারে সেটা ওর ধারণার বাইরে ছিল। মেয়েটা নিজের মন মতো কাজ করে যাচ্ছে। হাত বাঁধার পরে পা দুটো বেঁধে দিল। বাঁকা হেসে দেয়ালে হালকা চাপ দিতেই সেখানে গোপন দরজা খুলে গেল। কোহিনূর এখানে এসেই বুঝেছিল এই কক্ষের মধ্যে আরও একটা দরজা আছে। বহু আগেকার শপিং মল, হাত বদল হয়েছে কয়েকবার। এখানকার নতুন মালিক এত কিছু জানে না। কোহিনূর সেই সুযোগে মাহিমকে ধাক্কা দিয়ে ভেতরে ফেলে দিয়ে বলল, থাকুন এখানে, যতদিন না কোহিনূরের বিয়ের ভূত মাথা থেকে নামে। সুলতান কোহিনূর ফারুকীকে পাওয়া এতটা সহজ না। ওদিকটা আমি সামলে নেব, একদমই চিন্তা করবেন না। প্রচুর কাজকর্ম করেছেন, এখন বিশ্রাম করুন। মাহিম ফ্লোরে পড়ে গড়াগড়ি করতে লাগলো। মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না, ছটফট করছে। কোহিনূর দেখেও দেখল না। ঝটপট দরজা বন্ধ করে পোশাকগুলো হাতে তুলে নিয়ে বেরিয়ে আসলো। দরজায় সাইদ দাঁড়িয়ে আছে। ও বের হতেই গোল গোল চোখ করে বলল, একাকে ওটাকে সামলাতে পারলে আমাকে ডাকলে না কেন? প্রয়োজন হয়নি, বাইরে তোমার জনাব দাঁড়িয়ে আছেন। ওনার মেজাজ কিছুটা গরম, তুমি বরং ওটাকে সামলাতে সাহায্য করতে পারো। সাইদ চমকে উঠল, মুখটা কাচুমাচু করে বলল, ওনাকে সামলাবো আমি? দেখলেই রেগে আগুন হবেন। তুমি বরং নিজে যাও, আমি দূরে আছি। ওষুধের কথা এখনও ওনার মনে আছে। আমাকে দেখলে হিতাহিত জ্ঞান হারিয়ে শপিং মল যুদ্ধক্ষেত্রে পরিণত করবেন। আমি আসছি। সাইদ আর অপেক্ষা করল না, টানা পায়ে হেঁটে বেরিয়ে গেল। কোহিনূর বিরক্ত হলো ওর এমন আচরণে। জমের মতো ভয় পাবার কি আছে কে জানে। কোহিনূর চুপচাপ গিয়ে পোশাক ফিরিয়ে দিয়ে বাইরে বেরিয়ে আসলো। লিফটের কাছাকাছি গিয়ে পাথরের সঙ্গে দেখা। ছেলেটা একদৃষ্টিতে চেয়ে আছে কোহিনূরের দিকে। কালো বোরখা, মুখে নেকাপ লাগানো, তবুও কিসের মুগ্ধতা ওকে পেয়ে বসেছে কে জানে। ঘোর লাগা সেই দৃষ্টি। প্রিয়জন যেমন পোশাকেই থাকুক বা যে কোনো পরিস্থিতিতেই থাকুক না কেন, দেখতে তাকে ভালো লাগে। বুকের মধ্যে ছটফটানি শুরু হয়। কাছে পাওয়া আকুলি বিকুলি হৃদয়কে পুড়িয়ে মারে। কোহিনূর ধীর গতিতে গিয়ে পাথরের পাশে ফিসফিস করে বলল, এখনও রেগে আছেন? পাথরের কান অবধি সেটা পৌঁছালো না। হাত বাড়িয়ে কোহিনূরের মুখটা নিজের হাতের মুঠোয় নিয়ে কপালে ওষ্ঠদয় রেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমার হৃদয় শুধুমাত্র এই মুখটা দেখেই থমকে যায়। রাগ অভিমান সব হাওয়ায় মিলিয়ে যায়। কেন এমন হয় নূর? জাদু করেছো আমাকে? করেছি তো, ভালোবাসার জাদু। ভালোবাসার চেয়ে বড় জাদু কি পৃথিবীতে আছে? আপনার মন নিয়ন্ত্রণ হারিয়েছে। অহেতুক আমাকে দোষারোপ করবেন না। কোথায় ছিলেন এতদিন? বউয়ের বিয়ের কথা শুনে নিশ্চয়ই রেগে আছেন। পাথরের কপালে ভাঁজ পড়ল। মুখে বিরক্তির চিহ্ন ফুটিয়ে উত্তর দিল, একদম না। সামান্য বিষয়ে আমি তোমার উপর রাগ করি না। রাগ করেছি একাকী ওর সঙ্গে শপিং করতে কেন এসেছো। সাইদ কোথায়? বেকুব কোনো কাজেরই না। ওটাকে আমি কঠিন শাস্তি দেব, দেখে নিও তুমি। মোটেই না, ও আমার সঙ্গেই ছিল। আপনাকে দেখে ভয়ে পালিয়ে গেল। বেচারা কতটা কাজের আপনাকে কিভাবে বোঝাই। যাই হোক, ফিরবেন তো আমার সঙ্গে? তার আগে বইয়ের জন্য কিছু কেনাকাটা করি। জীবনে প্রথমবার এমন সুযোগ পেয়েছি, হাতছাড়া করতে ইচ্ছে করছে না। পাথরকে নিজের সঙ্গে টেনে নিল।
খানিকটা জড়িয়ে ধরে পুনরায় বলল, কি নেবে বলো, শাড়ি নাকি অন্য কিছু? কোহিনূর ওর চোখের দিকে চেয়ে বলল, আপনার ইচ্ছে। যেভাবে দেখতে পছন্দ করবেন সেভাবেই কোহিনূর ফারুকী প্রস্তুত হবে। পাথরের ওষ্ঠে দুষ্ট হাসি খেলে গেল। মজা করে বলল, খোলামেলা পোশাক নিলে কেমন হবে? তোমার রূপে আমি এমনিতেও ঘায়েল। তারপর যদি... পাথর এইটুকু পর্যন্ত বলতেই কোহিনূর চোখ রাঙিয়ে ফেলল। কাজ আছে, যেতে হবে। পাথর মাথা নাড়িয়ে ওকে নিয়ে বেরিয়ে আসলো। ঝটপট শপিং শেষে গাড়িতে গিয়ে উঠল। কোহিনূর চোখ বন্ধ করে সিটের সঙ্গে হেলান দিয়ে বলল, বাড়িতে দুজন মহিলা এসেছে, ওদেরকে কিছু বলতে পারছি না। বাকিদের একসঙ্গে দেখার জন্য চুপচাপ আছি। দাদুকে গিয়ে বলবেন আপনি পুনরায় আমাকে বিয়ে করতে চাইছেন। আমি চাই সুলতান ভিলাতে সবগুলো শয়তান আবারও এক হোক। ওরা সংখ্যায় বেশি, কিন্তু আমাদের কৌশল ওদের থেকে খতরনাক হবে। চিন্তা করো না, আমি সবটা সামলে নেব। তিব্বত প্রদেশে বেড়ে ওঠা এক বৃক্ষ থেকে প্রাপ্ত ওষুধ থেকে তৈরি বিষ আমাদের শক্তিকে দ্বিগুণ করবে। আমি ওটা সংগ্রহ করে হেকিম সাহেবের থেকে ওষুধ তৈরি করে নিয়েছি। একবার ওদের পেটে গেলে ইহজীবনে আর জান নিয়ে ফিরবে না। অর্ধমানব, জিন বা পিশাচ কারো ক্ষমতা নেই ওটা থেকে বাঁচার। খানিকটা কৌশল অবলম্বন করতে হবে। ঐতিহ্যবাহী এই বিয়ের অনুষ্ঠানে শুধুমাত্র শয়তানদের আগমন ঘটবে। কোনো মানুষের উপস্থিতি আমি চাইছি না। হয়ে যাবে। পাথর একমনে গাড়ি চালিয়ে সুলতান হাউসের সামনে গিয়ে থামল। ভেতরে প্রবেশ করবে না ভেবে ঝটপট কোহিনূরকে নিজের দিকে টেনে নিয়ে নেকাব খুলে নিল। কয়েক সেকেন্ড মুখের দিকে চেয়ে কপালে চুমু দিয়ে বলল, অষ্টদয় আজকাল বেপরোয়া হয়ে উঠেছে। কখন কি ঘটিয়ে ফেলবে বলা মুশকিল। তুমি ভেতরে যাও, সময় মতো পৌঁছে যাব। তোমাকে ছাড়া একটা প্রহর বেঁচে থাকা মৃত্যুর সমান। কোহিনূর উত্তরে শুধুই হাসল। গাড়ি থেকে নেমে গটগট করে ভেতরে প্রবেশ করল। দরজা খোলা ছিল, তাই অসুবিধা হলো না। ড্রয়িং রুমের সোফায় আলফার দৃষ্টি বসে আছে। কোহিনূর ওদের পাশে প্যাকেটগুলো রেখে বলল, আমাকে একা ফেলে মাহিম পালিয়ে গেছে। তোমাদের উচিত ছিল আমার সঙ্গে যাওয়া। দৃষ্টি প্যাকেটগুলো খুলতে খুলতে বলল, আপি, তুমি এই চোরটাকে বিয়ে করতে কেন রাজি হলে বলবে? ক্লাবে ওর বদনাম আছে, প্রায় ওয়াইন খেয়ে মারামারি করে, মেয়েদের বিরক্ত করে, আবার নিজেকে ভালো বলে দাবি করে। আলফা দৃষ্টির সঙ্গে সহমত। এই প্রথম দৃষ্টিকে ওর পছন্দ হলো, তাই গলা মিলিয়ে বলল, ইমরোজ খান লোকটাকে আমার ভীষণ পছন্দ। তুমি না বলেছিলে উনি সম্পর্কে আমাদের অন্য কিছু? সেটা কি তবে মিথ্যা ছিল? কোহিনূর পানির গ্লাসে চুমুক দিয়ে বলল, মিথ্যা কেন হবে? প্রশ্ন করো না, এখন উত্তর পাবে না। শোনো, ছোট আম্মুকে বলবে আজ থেকে দুদিন কিচেনের দায়িত্ব তার। ভুলেও যেন অন্য কারো তৈরি খাবার পরিবেশন করা না হয়। চাচ্চু কোথায়? আলফা কিছুটা বুঝতে পারল। দৃষ্টি অবাক হয়েছে, কিন্তু ওকে কেউ পাত্তাই দিল না। কোহিনূর সোজা উপরে উঠে গেল। মায়ের কক্ষের দরজা বন্ধ দেখে নিজ কক্ষে ফিরে গেল। কিচেনের পাশাপাশি লাগোয়া কক্ষের ফ্লোরে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ ছড়িয়ে ছিটিয়ে আছে। লাল উষ্ণ তরলের স্রোত ওয়াশরুমের দিকে ধাবিত হচ্ছে। কিছু মুহূর্ত পরে খট করে ওয়াশরুমের দরজা খুলে একজন অল্পবয়সী তরুণী বেরিয়ে আসলো। ফ্লোর জুড়ে এসব দেখেও দেখল না। সোজা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজেকে পরিপাটি করে দেখতে দেখতে রিনরিনে আওয়াজে বলল, দ্রুত ঘুম থেকে ওঠো, অনেক কাজ আছে। এভাবে পড়ে পড়ে ঘুমানোর মানেটা কি? সঙ্গে সঙ্গে বেডের উপরে পড়ে থাকা ছিন্ন মস্তকের চক্ষুদ্বয় খুলে গেল। উত্তর দিল, আরও খানিকটা ঘুমের প্রয়োজন। তুমি বাইরে যাও, আমি আসছি। তরুণী নিজেকে প্রস্তুত করে বেরিয়ে গেল। ছিন্ন ভিন্ন অঙ্গ জোড়া লাগতে লাগতে পরিপূর্ণ মানুষে রূপান্তরিত হলো। অর্ধনগ্ন নব রূপান্তরিত মেয়েটা বেডে থাকা চাদরটা টেনে নিয়ে নিজেকে আবৃত করে ফেলল।
আলমারি থেকে পোশাক নিয়ে ওয়াশরুমে প্রবেশ করল। কক্ষের কোথাও রক্তের চিহ্ন অবশিষ্ট থাকলো না। দুজন তরুণীর মধ্যে লুকিয়ে আছে গভীর কোনো রহস্য। এই দুজন তরুণীর পরিচয় জানার জন্য জানালায় একজোড়া চক্ষু ছটফট করতে করতে মিলিয়ে গেল।